গভীর কন্ট্রাডিকশন আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে কম আর বেশি উপনিবেশের ক্রিটিক ওদের আছে, কিন্তু সেটা ক্রিটিক থাকা সত্ত্বেও যখন ওনারা একই সঙ্গে অন্য আর একটা সময়কে কিংবা নিজেদের সময়কে বুঝতে যাচ্ছেন, তখন ওদের একটা মোটামুটি একটা ডিফল্ট কম আর বেশি শতকরা হিসেবে এই ফ্রেমওয়ার্কের মধ্যে ওনারা থাকতেছেন আর কি, যে কারণে এই কুণ্ঠা হাজির হচ্ছে। ওনারা যদি দেখতেন, অন্তত এটা যদি দেখতেন, যেটা ফরহাদ মজিদ তার আলাপে আনছেন, যে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এই অঞ্চলে পার্টিকুলারলি যদি বলি, আমরা আমাদের এই অঞ্চলে ছাপাখানার এই সংস্কৃতি খুব জোরদার হবার আগ পর্যন্ত, বিস্তার লাভ করার আগ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষা, মানে পশ্চিমা যে স্কুলিং শিক্ষা ব্যবস্থার যে নতুন পত্তন শুরু হলো ব্রিটিশ কলোনিয়াল এডুকেশন সিস্টেম প্রবর্তনের মধ্যে দিয়ে, সেটার আগ পর্যন্ত এই অঞ্চলে জ্ঞান প্রবাহের ধরনটা কি, জ্ঞান চর্চার ধরনটা কি, জ্ঞান উৎপাদনের প্রক্রিয়াটা কি, জ্ঞান পরিবহনের ধরনটা কি, সেটাও যদি আমরা বুঝতে পারতাম, খেয়াল করতাম, তাহলে আমরা এই ফাঁদে বা এই সমস্যায় নিবেদিত হইতাম না। তার একটা নাম আছে, সহজ। ওই সময়ে মানে যখন এই প্রযুক্তিগুলো হাজির হয় নাই এবং বিস্তার লাভ করে নাই, তখন সমাজে আমাদের জীবন, জ্ঞান, সবকিছুর মানে প্রকাশ, পরিবহন, স্থানান্তর মূলত যে মাধ্যমে, তার নাম কি? কথা, কথা, শব্দ, বাক্য, মুখের ভাষা এবং আরো অন্য ভাষা। ছাপা নয়, বই পুস্তক ছাপা নয়, পুঁথি লেখা হচ্ছে। গ্রাম বার্তা প্রকাশিকা ছাপাও হচ্ছে ঠিকই, কিন্তু ওটা গ্রাম বার্তা প্রকাশিকা কয়জন পড়ে আর কয়জন শুনে আর কয়জন লেখে? বাকি তো মানে শতকরা 99.99% মানুষ কিভাবে জ্ঞান চর্চা করে, কিভাবে জ্ঞানটা পরিবাহিত হয়? মুখের কথায়। এবং যত আমাদের প্রাক আধুনিকতা পূর্ব এই যেটাকে আমরা আধ্যাত্মিকতার জগৎ বলি, ফকির ফাকরা বলি, তাসাউফ বলি, বলেন যে গুরুমুখী বিদ্যা, এটার মূল ব্যাপারটা এই কারণেই, একটা মূল ব্যাপার এই কারণেই যে এটা কথ্য সংস্কৃতি, ওরাল ট্রেডিশন যেটাকে বলে বা ইংরেজিতে বলে। ওরাল ট্রেডিশনের কারণে ওখানে জ্ঞানটা লেখার উপর নির্ভরশীল নয়, ছাপার উপর নির্ভরশীল নয়। হয়তো পুঁথিটা লেখা হচ্ছে, সেই পুঁথিটা হাতে হাতে ঘুরতেছে হয়তো, কিন্তু সেই পুঁথিটার মূল মানে হেফজখানাটা কি? আমাদের বডি। মহাফেজখানাটা হচ্ছে আমাদের বডি। সেই বডিতে আমাদের জ্ঞানটা ধারণ করা থাকতো, এবং সেটা আমাদের কথার মধ্যে দিয়ে আরো নানান প্রক্রিয়া, জীবন আচরণের মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হইতে থাকতো। সেই জিনিসটা আমরা খেয়াল করতেছি না বলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা উন্মী লোকের পক্ষে গ্রাজুয়েটদের চেয়েও বেশি জ্ঞান লাভ কি করে সম্ভব। এই কাছে যে আমরা পড়ে যাচ্ছি। এই অর্থাৎ প্রাক ঔপনিবেশিক আধুনিক কালের জ্ঞান ব্যবস্থার একটা প্রধান বৈশিষ্ট্য কথা বললাম যে ওরাল ট্রেডিশন। এই ওরাল ট্রেডিশনটাকে বুঝতে পারলে আমরা অনেকখানি সহজে বুঝতে পারবো যে তাহলে ওই সময়ের জ্ঞানের গভীরতা কি করে সম্ভব হলো এরকম একটা উন্মী লোকের পক্ষে এত গভীর জ্ঞান কি করে লাভ করা সম্ভব। খালি উনি নন, উনার সময় আরো 5টা বড় ঘর, লালন ফকির নিজে তার মধ্যে একজন, উনি সহ 5 ঘর তখন বহাল ছিল। ছতিমার ঘর, কর্তা ভাজা যেটা, বিশাল ঘর, আসন থাকতো ওনার সাধুর সঙ্গে। এই তো মাত্র 5টা বলা হইল। আপনারা অক্ষয় কুমার তো দেখবেন, খালি নিরিখের কপি আছে যে কতগুলো সাধারণ ধারার খালি নাম খালি দেখবেন, নাম গুলি শেষ করতে পারবেন না। সব ধারাই কথ্য সংস্কৃতির ব্যাপার। এই ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি না বলে আমরা আধুনিক কালের মানুষেরা, মানে ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে পড়ে যাওয়া মানুষেরা, এসে যাওয়া মানুষেরা, থাকা মানুষেরা অন্য কালের জ্ঞানের গভীরতাকে আমরা আর কল্পনা করতে পারছি না কি করে সম্ভব হয়। এই আর কি, আরো অন্যান্য আলাপ আছে, কিন্তু আমি শুধু এইটা ইশারা দেওয়ার বলতে চেষ্টা করছি যে আমরা জ্ঞান ব্যবস্থার কোন রকম রূপান্তরের মধ্যে যাওয়ার কারণে আমরা এই কাজগুলো পড়ি। তার একটা উদাহরণ বললাম ওরাল ট্রেডিশন। এই আর কি। এবং যে কারণে আমরা এই ওরাল ট্রেডিশনের জ্ঞানকে আমরা আধুনিক সিস্টেমেটিক জ্ঞান, আধুনিক সিস্টেমেটিক বিদ্যালয়, লাইব্রেরি আর হচ্ছে ইন্ডেক্সিং,
ক্যাটাগরাইজেশন মডার্ন অর্থে, এগুলোর মধ্যে ফেলতেছি না বলে আমরা সেই জ্ঞানকে এমনকি জ্ঞানও মনে করতেছি না। যখন আমরা জ্ঞান মনে করতেছি তখন আমরা সেটাকে দূরের রোমান্টিসাইজড জ্ঞান মনে করতেছি, এবং যখন আমরা জ্ঞান মনে করতেছি তখন আমরা কুণ্ঠিতও হচ্ছি। এ সবই আমাদের এই অবস্থায় থাকার, এই দশায় থাকার ক্রাইসিস। এটা আমাদের ক্রাইসিস, এটা সাধকদের ক্রাইসিস নয়, ওই মানুষদের ক্রাইসিস নয়, এটা আমাদের ক্রাইসিস। ফলে আমি এইখানে বারবার বলছি যে আমাদেরকে যদি আমরা না চিনি আমরা কোনোদিন আর তাদেরকে চিনতে পারবো না। এই দশায় যে আমরা আসি এটা বুঝবো কিভাবে? এই যে সব আলাপ থেকে কিছুটা বোঝা যায়। এই কুণ্ঠাকে চেনা দরকার। রবীন্দ্রনাথ বলে না যে আমাদের স্বদেশী চিত্তের পরিচয় পাওয়া যায়, স্বদেশের চিত্তের পরিচয় পাওয়া যায়। আমরা যে চিত্ত, আমাদের যে চৈতন্যের ধরন, সেটাও বুঝতে পারবো কিভাবে? এইসব রেফারেন্স ঘাটলে। এইটাকে চেনার পরে আমরা ওনাকে চিনতে শুরু করতে পারবো। ওনাকে চেনাটা আর সহজ নাই। ওনাকে চিনতেন ওনার পাশের মানুষটা, ওনাকে চিনতেন ওনার কালের মানুষটা সহজেই, বিনা বাক্য ব্যয়ে। অনেক বড় রেফারেন্স লাগতো না, বইপত্র লাগতো না। হ্যাঁ, ওনার সঙ্গে একবেলা সঙ্গে করলেই একটা লোক ওনার মুরিদ হয়ে যেত, শিষ্য হয়ে যেত। এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এখন বহু পিএইচডি টিএইচডি পড়ার পরে ওনাকে আর বুঝতে পারতেছি না আমরা। বেকায়দা পরিস্থিতি আমাদের, কারণ আমরা অন্য কালে বাস করি। এবং এই যে অন্য কালের ধারণাটা, অন্য যে চৈতন্যের দশা, অন্য যে কাল, অন্য যে দেশের অবস্থা, এই বিষয়ে উনি যে সতর্কতা আমাদেরকে দিচ্ছেন সেটা আমরা খেয়াল করি নাই। উনি বলছেন দেশ সমস্যা কথা, দেশ কালের আলাপ করছেন। কিন্তু আমরা একটা ইউনিভার্সাল একটা জ্ঞানের ধরন, ইউনিভার্সাল একটা বা একটা সার্বজনীন সামান্য একটা জ্ঞানের ধরন থেকে আমরা ওনাকে ধরতে চাই যে আমরা যেমন উনি তেমনই। কিন্তু আমরা তো শিক্ষিত, বিএ পাস, উনি তো পাশে, তাহলে উনি এত জ্ঞান করতে পারেন? উনি তো অন্য সময়েরই মানুষ, উনি অন্য চৈতন্যের মানুষ। উনি এই ঔপনিবেশিক আধুনিক চিন্তা জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যেকার মানুষই নন বলে আমরা ওনার জগৎটাকে রহস্যময়, অন্ধকার, মিস্টিক, আধ্যাত্মিক এবং গুমুট খাওয়া, ফকির, অসভ্য সবই একসঙ্গে বলতেছি। ওনাকে মহান দার্শনিকও বলতেছি, লোকসাহিত্যও বলতেছি। আচ্ছা, এই প্রসঙ্গটা গেল। হ্যাঁ, এবারে আমরা বলবো মানবতাবাদ। তাহলে আজকে আলাপটা শেষ করা যায়, বাকি আর ধরবো না। নারীপুর ধরতে হবে, যদি থাকেন ধরবো না। এবার মানবতাবাদ নিয়ে কয়েকটা উদ্ধৃতি আমরা আলাপ করব। আচ্ছা, মতিলাল হচ্ছেন প্রথম যে লালন গীতির সংকলনটা কোন একটা বড় আধুনিক একাডেমিক প্রতিষ্ঠান থেকে বের হয়, তার নাম লালন গীতিকা। সেটার অন্যতম সম্পাদক ছিলেন মতিলাল দাস। সেখানেও লালন ফকির এর কালাম, বাণী, পদ প্রথম বেশি সংখ্যায় একসঙ্গে ছাপা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সেটা করে। সেটা রবীন্দ্রনাথ চৌমুহনী ওটার জন্য একটা ভূমিকা লিখছিলেন, সেটা যাক, সেটা অন্য আলাপ। তো মতিলাল দাস তিনি প্রথম দিকের একজন, মনে বুঝতে যে উনি কিন্তু বেশ পুরনো লোক, বেশ পুরনো। রবীন্দ্রনাথ জাস্ট মানে পরের জেনারেশন আর কি। তো মতিলাল দাস প্রথম দিকের গবেষক, লালন ফকির নিয়ে সংকলন তো করছেনই, উনি প্রবন্ধ লিখছেন ইত্যাদি ইত্যাদি। তো উনার আলাপ থেকে একটু দেখি মানবতা, মানুষ, এগুলো নিয়ে। আরো আপনারা তো এগুলো নিয়ে মানে সবাই এই আলাপ করছে, যে যতগুলো নাম আগে পড়ছি না, এরা সবাই লালন ফকির যে কত মানবতাবাদী, মানুষ ধর্ম ইত্যাদি সবাই আলাপ করছে। ওগুলো আমরা বিস্তারিত আর সময় নাই। আমি এখান থেকে 2-3টা বেছে এখানে কয়েকজনের নাম থেকে পড়বো। মতিলাল পড়বো। আজরফ, আপনার নাম শুনছেন? দেওয়ান মোহাম্মদ আজরফ, বাংলাদেশের দার্শনিক। উনি যেমন বলেন, এটা আমরা অনেকে জানিও না এবং অনেকে ওনাকে দার্শনিক স্বীকারই করতে চান না। হ্যাঁ, কিন্তু উনি আসলে মানে যদি পশ্চিমা দার্শনিক কথাটা পশ্চিমা অর্থে দার্শনিক, তো সেটা যাই হোক, উনি আসলে যে একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ, এটা আবার আমাদের সেকুলার জাতীয়তাবাদী সমাজ আবার ওনাকে এই গুরুত্বটা দেন না আর কি। যাই হোক, আজরফ থেকে একটু পড়বো, এবং আজরফ থেকে পড়াটা খুবই ইম্পর্টেন্ট লাগবে আমার কাছে আজকে, আপনারা শুনবেন আশা করি।
তারপরে আমি আর দুই একটা পড়বো, শক্তিনাথ ঝা থেকে একটু পড়বো। উনি এখনো জীবিত একজন ফকির, বাল ফকির গবেষক, পশ্চিমবঙ্গের। আরো পড়া যেতে পারতো, কিন্তু আজকে আর সময় হবে না, আমি এগুলো ধরেই আলাপটা করে যাব। আর বাদ বাকি তো আপনারা বুঝতে পারছেন যে আর বাকিরা কি বলে। হ্যাঁ, বলবো। প্রথমে মতিলাল 745। ও তারপরে আমি বলবো যে ধর্ম প্রসঙ্গে ওটা বলবো, মানবতা ধরে ফেলছি, তাহলে ধর্ম নিয়ে পরে বলবো। হ্যাঁ 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 রে, মতিলাল, ডক্টর মতিলাল দাস, হ্যাঁ, লালন ফকিরের গান এই প্রবন্ধ পড়ি। উনার আলোচনাটা শুরু হচ্ছে এভাবে: গত শতকে ইউরোপীয় সভ্যতা ও সাহিত্যের সংস্পর্শে বাংলা সাহিত্যের অভূতপূর্ব উন্নতি হইয়াছে। কথা ও আখ্যায়িকার বন্যায় বাংলাদেশ ছাইয়া গেছে। ওনার ভাষা, হ্যাঁ, আমি করতেছিলাম, উচ্চারণটা করার চেষ্টা করতেছি। কিন্তু তথাপি এই ঋদ্ধির গতির সহিত দেশের নারীর যোগ নাই। খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম না যে এদের মধ্যে কন্ট্রাডিকশন আছে। এনারা এই ফ্রেমওয়ার্কের প্রভাবিত মানুষ, এর মানে এই নয় যে ওনারা সবাই উপনিবেশে আত্মসমর্পণ করে আছেন, এরকম নয়। এই যে নারীর যোগ নাই, একটা ক্রাইসিস চিহ্নিত করছেন যে এই যে উন্নতি সাধিত হইল ইউরোপের সংস্পর্শে বাংলা সাহিত্যের সভ্যতা, হ্যাঁ, বাংলা সাহিত্যের অভূতপূর্ব উন্নতি হইয়াছে কথা ও আখ্যায়িকার বন্যায়, মানে উপন্যাস চালু হয়েছে বাংলা সাহিত্যে, বন্যায় বাংলাদেশ ছাইয়া গেছে। তথাপি এই ঋদ্ধির গতির সহিত দেশের নারীর যোগ নাই। খুব গুরুত্বপূর্ণ ক্রাইসিস। অর্থাৎ যে উন্নতিটা হইতেছে মানে শিল্প সাহিত্যের এখানকার, সেটা আসলে উপনিবেশ অনেক বেশি পশ্চিমা ঔপনিবেশিক ধরনে থেকে যাচ্ছে। দেশের নারীর মানে বলে না এখনকার রোমান্টিসাইজ বাঙালি মধ্যবিত্ত বলে না শিকড় মাটি, ওই শিকড় মাটির সঙ্গে যুক্ততার ক্রাইসিস দেখা যাচ্ছে। দেশের নারীর যোগ নাই। আচ্ছা, ঠিক আছে। বৈষ্ণব কবিদের কবিতা কিংবা ধর্মমঙ্গলের কবিতা, পাঁচালী এবং ছড়া দেশের মর্মকোষ পদ্মের মতো বিকশিত হইয়া আপন শোভে দিগন্ত সুরবান্বিত করিয়াছিল আগের অবস্থা। বর্তমানে যুগ সাহিত্যে তথাকথিত শিক্ষিত বাঙালির মনের ব্যথা বেদনাকে প্রকাশ করিয়াছে, আধুনিকের বেদনা প্রকাশিত হয়েছে। কিন্তু মৌন মুখ আপামর জনসাধারণের চিত্তের দ্বারে তাহার অধিকার নাই। আধুনিক সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্য মৌন মুখ আপামর জনসাধারণ, মানে যাদের মুখের ভাষা নাই, অ্যাজ ইফ এটা একটা মানে কার এজেন্সি আছে এবং কার নাই সেই আলাপ আর কি। যে নিরক্ষর গ্রামের সাধারণ মানুষের তো এজেন্সি নাই আর কি। মৌন মুখ, তারা নীরব আছে, কথা বলে না। আপন চিত্তের দ্বারে তার অধিকার নেই, মানে ওই আধুনিক সাহিত্য এদের চিত্তের দ্বারে পর্যন্ত যেতে পারতেছে না। এটা আধুনিক সাহিত্যের ক্রাইসিস। এইটা খুব পাওয়ারফুল একটা তার কিন্তু ক্রিটিক তৎকালীন সাহিত্য চর্চা। যাই হোক, এটা গেল। এই মতিলাল আলী এবার কি বলতেছেন? মানুষ মানুষ এইসব সাধনায় পড়তেছি, এইসব সাধনায় মানুষকে উচ্চ আসন দেওয়া হইয়াছে। আজকাল এই মানুষতত্ত্বকে বর্তমান যুগের মানবতাবাদের হিউম্যানিটি সহিত মিলাইবার চেষ্টা চলিয়াছে, কিন্তু তাহা এই হিসাবে অত্যন্ত ভুল। মতিলাল প্রথম একজন গবেষক লালন বিষয়ে, যিনি বললেন যে লালন ফকিরের যে মানুষ এবং মানুষের ধারণা এবং তা ভিত্তিক যে মানুষ ধর্মের আলাপ করা হচ্ছে, সেইটা বর্তমান যুগের মানে তাদের যুগের বা আমাদের এখনো পর্যন্ত যেটাকে মানবতাবাদ বলা হচ্ছে, হিউম্যানিটি উনি বলছেন ব্র্যাকেটে, উনি হিউম্যানিটি শব্দটা রেখে দিয়েছেন এখানে, শহীদ মানে অর্থাৎ পশ্চিমের ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে যে মানবতাবাদের উন্মেষ ঘটছে, সেটা সহিত যে মিলাইবার চেষ্টা চলিয়াছে, কিন্তু তাহা এই হিসেবে অত্যন্ত ভুল। মতিলাল প্রথম এটা মেনশন করছেন। আপনারা খেয়াল করে শুনেন, যারা যারা
এতদিন ভাবতেন যে মানবতাবাদী উনি লালন ফকির, কথাটা যে ঠিক না এই কথা আমি জীবনে বহুবার বলছি, এই কথা ফরহাদ মঞ্জুর বলেন, আমিও বলি, এবং আরো ওনারাও বলবেন, আপাতত মতিলাল বলতেছি আমরা, যে উনিও কিন্তু প্রথম দিকে এই কথাটা বললেন যে এইটা বর্তমান যুগের মানবতাবাদের সঙ্গে মেলানোর কোনো সুযোগ নাই এই মানুষ তত্ত্বকে। লালন ফকিরের মানুষ তত্ত্ব ওই হিউম্যানিটি থেকে সম্পূর্ণই আলাদা একটি জিনিস। চণ্ডীদাসের কবিতা উনি বলতেছেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে, এখানে ভুলভাবে আছে, কিছুই নাই আর কি। যাই হোক, ইহার অর্থ মনুষ্যত্বের পূজা নয়, ইহার অর্থ এই মানুষের মধ্যেই পরমাত্মা আছে, তাহার উপলব্ধি হইলেই মুক্তি ও কৈবল্য লাভ হয় ইত্যাদিতে। লালনের কবিতা এই সহসাধনা মানুষতত্ত্বে পরিচয় পায়। মানুষতত্ত্ব সত্য হয় মনে এই গানটা আছে, সে কোনো তত্ত্ব মানে ইত্যাদি ইত্যাদি। ইহাতে দেবপূজা, যাগযজ্ঞ প্রভৃতির নিরর্থকতা বলা হইয়াছে, কিন্তু যে মানুষ পূজার কথা হইতেছে সে মানুষ ম্যান নয়, সে মানুষের অন্তর্যামী আত্মা। নিম্নের কবিতায় ইহার সত্যতা উপলব্ধি হবে। লালনের গান আটটা, এই মানুষের সেই মানুষ আছে, কত মুনি ঋষি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গেল, এই হচ্ছে ওনার মতিলাল দাস। উনি প্রথম প্রশ্ন করলেন যে, মানে নোট করলেন যে এইটা কিন্তু যারা তখনই বলা শুরু হয়েছে, উনি তো মানবতাবাদী, মরমী কবি, মরমী, এই আলাপে যাই নাই, উনি যে মরমী, কিন্তু মরমী, পল্লী বাংলার মরমী কবি, এই আলাপে যাই নাই, এগুলা বললে মেজাজটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো কিন্তু মতিলাল এটা বলতেছেন যে তাহলে এই মানুষটা, এই মানুষতত্ত্ব ওই বর্তমান যুগে মানবতাবাদ নয়। ঠিক আছে, এইবার ওনার শেষ কথা শুনে ওনাকে ছেড়ে দিই। উনি বলতেছেন, উনি 600 গান সংগ্রহ করছেন। যাই হোক, এই গানগুলি বাংলার সরস চিত্তের চিরপুরাতন সুরে পথিত। ইহার ভাব, ইহার রূপ, ইহার ভঙ্গি, ইহার বৈশিষ্ট্য সকলই আমাদের নিজস্ব ইত্যাদি। প্রগতিশীল বাংলার নরনারী এই সমস্ত সত্যকার স্বকীয় সঙ্গীতগুলির যথোচিত মর্যাদা দিবেন, এ শুভ বিশ্বাস আমরা পোষণ করি। প্রগতিশীল বাঙালি নরনারীর কাছে ওনার চাওয়াটা হচ্ছে যেন এই সত্যকার স্বকীয় সঙ্গীতগুলির যথোচিত মর্যাদা যেন ওনারা দেন। প্রগতিশীলদের কাছে ওনার একটা দাবি, মানে যারা এই প্রোগ্রেসে আস্থা রাখতেছেন তাদের কাছে মতিলালের দাবি যেন যে লালন ফকিরের এই সঙ্গীত ইত্যাদিকে যথোচিত মর্যাদা ওনারা দেন। তো কিভাবে দেওয়া যাবে তার জন্য উনি একটু হেল্প করছেন। এই ক্ষেত্রে আমাদের স্বীকার করতে হবে যে উনি বললেন যে এই মানুষতত্ত্ব বর্তমান যুগের মানবতাবাদ নয়। ওকে, এবার আসতেছি আমরা। ফলে ওনাকে এই কারণে আমরা ওনাকে একটা স্যালুট সালাম দিতেই পারি। আচ্ছা, এবার আমরা আসবো আজরফে। সাল এটা হলো এই সংকলন বেরোচ্ছে ধরেন 60 সালের দিকে। আমি পরে চেক করবো 60 সালের দিকে, এখন আর সালটা মনে নেই হবো। আচ্ছা, 785 দেওয়ান মোহাম্মদ আজরফ। কে কে ক্লান্ত হয়ে গেছেন? কে কে ক্লান্ত? কেউ ক্লান্ত না? ক্লান্ত না, অনেকক্ষণ ধরে আছেন না? তাহলে কি করা যায়, পানি খাবেন একটু? দেওয়ান মোহাম্মদ আজরফ, উনি মারা গেছেন কিন্তু কত বছর হবে? 10 বছর না, এরকম আরো বেশি হবে, এরকমই হবে, 15 বছরের বেশি না। আমি ওনার কলাম পড়ছি দৈনিক পত্রিকায় 90 দশকে, উনি তখনও কলাম লিখতেন। যাই হোক, দেওয়ান মোহাম্মদ আজরফ ইন্টারেস্টিং। উনি কিভাবে লালনকে ফ্রেমওয়ার্কিং করছেন এটার ক্রিটিক আজকে আর আমি করবো না, কিন্তু শুনে রাখেন একটু, পরে যারা আগ্রহী হন। এদেশে মুসলিমদের আধিপত্য বিস্তারের সূচনা থেকে হিন্দু ও মুসলিম এই উভয় সম্প্রদায়কে একই ভাবাদর্শের আলোকে পরিচালিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা যে কেন আমাদের এইসব সাধকের আবির্ভাব হয়েছিল, সেই বিষয়ে ওনার থিসিস। এই থিসিসের সঙ্গে আমরা অনেকেই হয়তো একমত হব না, যে হিন্দু ও মুসলিম এই উভয় সম্প্রদায়কে একই ভাবাদর্শের আলোকে পরিচালিত করার সাধনা দেখা দিয়েছিল।
সে সাধনা রামানন্দ, কবির, নানক বা চৈতন্যদেবের মধ্যে বিভিন্ন রূপ পরিগ্রহ করে ধর্মীয় জগতে সব এই সাধনারই জনগ্রাহ্য প্রকাশ দাদু, বুলহে, শাহ আব্দুল লতিফ, লালন, মদন, হাসান রেজা বলছেন ও শেখ ভানু। এই প্রকৃতপক্ষে বাদশাহী মসনদের আওতার বাহিরে এবং পণ্ডিতে মহলের গভীর ভিতরে না পৌঁছেও এদেশের জনসাধারণের মনে যে ঐক্য চেতনা দানা বেঁধেছিল, এসব সাধুসন্ত ও পীর দরবেশের জীবন দিক তাহার মূর্তিমান প্রকাশ। ওকে, এটা গেল ওনার আবির্ভাব বিষয়ে, ওনার সোশিও হিস্ট্রিক্যাল থিসিস, যে কোত্থেকে এনারা আসলেন, কি কারণে আসলেন, তাদের কাজটা এরকম কেন। আচ্ছা, এবার মানবতাবাদ সম্পর্কে ওনার সেই বিখ্যাত আলাপটা, মানে আমি বলছি আজকের জন্য বিখ্যাত আর কি, যে সর্বসাধারণের মধ্যে এরা মানবতাবাদী বলেই পরিচিত ছিলেন। মানে লালন ফকির সহ, এই যে দাদু, কবির, নানক সহ যত, আব্দুল লতিফ, হাসান রেজা ইত্যাদি, যে সর্বসাধারণের মধ্যে এরা মানবতাবাদী বলেই পরিচিত ছিলেন। তবে এদের মানবতাবাদ, উনি হিউম্যানিজম কথাটা ব্যবহার করতেছেন, ইউরোপীয় মানবতাবাদ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। ইউরোপে পঞ্চদশ শতকে যে রেনেসাঁর জন্ম হয় এবং যার ফলে মানবতাবাদের উৎপত্তি ও বিকাশ হয়, তার ভাবের স্রোত আমাদের দেশে এসে পৌঁছায় ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পরে মহামতি ডিরোজিওর প্রচারণা থেকে। সে মানবতাবাদের মৌলিক সূত্রগুলো সর্বপ্রথমে হিন্দু সমাজে প্রবেশ করে। তার মূল বক্তব্য ছিল মানুষই মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ, এ জগতের সর্বত্রই মানুষের জয় ঘোষণা করতে হবে, ধর্মকে মানুষের কল্যাণের জন্যই নিয়োজিত করতে হবে। এই মানবতাবাদের প্রচারের ফলে জ্ঞান বিজ্ঞানের নানাবিধ শাখা বিকাশ লাভ করে। ফলে তার সর্বশ্রেষ্ঠ ফলশ্রুতি হিসেবে দেখা দেয় ব্যষ্টি জীবনের স্বাধীনতার স্বীকৃতি, অর্থাৎ ব্যক্তি মানুষের, এবং রাজনীতিতে তার প্রতিপত্তি, যেটা আমি বললাম সভরেন্টি নতুন আইডিয়া আসলো। তার ফলে ইউরোপে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় ত্বরান্বিত, যেটা আমি বললাম যে ইউরোপে প্রথম আমরা রিপাবলিক দেখলাম রেনেসাঁ এবং এই এনলাইটেনমেন্টের কালগুলোতে। ওকে, এবার দেখেন উনি বলছেন যে এ উপমহাদেশে যে মানবতাবাদের ধারণা বিকাশ লাভ করে, তার মূল লক্ষ্য ছিল হিন্দু মুসলিম উভয়েই যে এক ভগবানের সৃষ্টি বা এক আল্লাহর পয়দা, সেই সত্যটি জনমনে প্রতিষ্ঠিত করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাদের কথা ছিল এরকম যে শাস্ত্রের চেয়ে সত্য বড়, বিধানের চেয়ে মানুষ বড়, মানুষের মধ্যে সর্বশাস্ত্রের আধার, সে মানুষ রতন, তাকেই খুঁজে বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এরপর উনি আরো মানবতাদের একটা ইউরোপের হিস্ট্রি করছেন আলাপ, সে আলাপ আর গেলাম না। তার মানে উনি কিন্তু, এবং উনি বলা যায় প্রথম এত সবিস্তার, লালন ফকির সহ এই সব সাধকরা যে মানবতাবাদী নন ইউরোপিয়ান অর্থে, সেটা এত সবিস্তার আজরফি প্রথম আলাপ করে। আমি আর কারোর মধ্যে, ফরহাদ মজার ছাড়া আর কারোর মধ্যে এত বিস্তারিত আলাপ এখনো পর্যন্ত পাই নাই, যে লালন ফকির যে মানবতাবাদী নন সেই প্রসঙ্গে আলাপটা। এবং এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, যেটা আমাদের সেকুলার বুদ্ধিজীবীরা এবং সেকুলার জাতীয়তাবাদীরা এড়ায় গেছেন আর কি সবসময়। আজরফের এত বড় আলাপের পরেও আমরা সেটা শুনি নাই। মতিলাল না হয় পুরনো লোক, কিন্তু আজরফ যে এত বড় আলাপ করছে সেটা আমরা শুনি নাই আর কি। একমত না হতে পারি, কিন্তু ওনার এই যে ক্রিটিকটা, এটা যে কত সহজভাবে বোঝা যায় সেটা মতিলাল থেকে আমরা বুঝতে পারছিলাম, আজরফে সেটা বোঝা যায়। আচ্ছা, যাই হোক। তো কিন্তু উনি লালন ফকিরকে বলছেন যে উনি এক ধরনের সমন্বয়বাদ চর্চা করছেন। কি লালন, এটা আমি পরে আলাপ করবো, ধর্ম প্রসঙ্গে আমি অবশ্যই এক দফা আলাপ করবো। লালনের জীবনের বিভিন্ন ধর্মের মতবাদ তথা সাধনার ধারাকে সমন্বয় করার সাধনা দেখা যায়। এইটা একটা খুব সাধারণ চলতি কথা, যেটা অনেকেই মনে করেন, আজরফ সহ আরো অনেকেই মনে করেন যে এরা সমন্বয়বাদ চর্চা করছেন, যেটা আমি সম্পূর্ণ দ্বিমত করি। এই সকল মতধারীদের সঙ্গে আমি দ্বিমত করি। সে আলাপটা আমি পরে ধর্মের প্রসঙ্গে আলাপে করবো।
তো যাই হোক, উনি যে মানবতাবাদের ক্রিটিক করলেন, মানে ইউরোপীয় মানবতাবাদের এবং লালন ফকির যে মানবতাবাদী নন, এটা উনি বেশ শক্তভাবে প্রতিষ্ঠা করছেন আর কি। ফলে আজরফকে আমরা একটা সম্মান এখানে দিয়ে রাখলাম আর কি। এবার আমরা আরো দুইটা ছেড়ে যাবো, ওয়াকিল এবং শামসুজ্জামান খান, সেকুলার জাতীয়তাবাদের খুব প্রিয় বুদ্ধিজীবী, বাংলা একাডেমির ডিজি ছিলেন 2 দফায় 3 দফায়। তার আলোচনায় যাব না, আমরা সরাসরি শক্তিনাথ ঝায় চলে যাব। তাতে আমরা মানবতাবাদের আলাপটা শেষ করবো। আমার 2-একটা কথা শোনো। ওকে, তো এইটা ওনার প্রবন্ধের নাম হচ্ছে লালনের মানুষতত্ত্ব, শক্তিনাথ ঝা। ওখান থেকে আমি অল্প একটু পড়ি আর কি, 2-3 লাইন। পরিণত বয়সে মানব সত্য নিবন্ধে রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন, আমার বুদ্ধি মানব বুদ্ধি, আমার হৃদয় মানব হৃদয়, আমার কল্পনা মানব কল্পনা। মানুষের তার বাইরে অন্য কিছু থাকা না থাকা মানুষের পক্ষে সমান। মানুষকে বিলুপ্ত করে যদি মানুষের মুক্তি, তবে মানুষ হলুম কেন? রবীন্দ্রনাথের আলাপ আর কি। যাই হোক, তো ইত্যাদি ইত্যাদি মানবতাবাদের কনসেপ্টটা পরিষ্কার করতেছেন শক্তিনাথ ঝা। উনি বলতেছেন যে, সুতরাং মানুষকে কেন্দ্র করে, মানুষের দ্বারা এবং মানুষের জন্য যে চিন্তা চেতনা আবর্তিত হয় তাই মানবতাবাদ। শক্তিনাথ ঝা বলতেছেন, লালনের ভাষায় এর নাম মানুষ তত্ত্ব। দ্বিমত করলাম। মানুষকে কেন্দ্র করে, মানুষের দ্বারা এবং মানুষের জন্য যে চিন্তা চেতনা আবর্তিত হয় তাই মানবতাবাদ। এই আলাপটা প্রথমত হচ্ছে যে ইউরোপীয় মানবতাবাদের যে আলাপ তার সঙ্গে যাচ্ছে না। মানুষের জন্য যে চিন্তা চেতনা আবর্তিত হয় তার সঙ্গে আমাদের একটা কল্যাণ বোধ যুক্ত হয়েছে এই কথার মধ্যে, অর্থাৎ মানুষের কল্যাণে। কিন্তু ইউরোপে যে মানবতাবাদ হাজির হয়েছে সেটা মূলত কলোনিয়ালিজম টিকানোর মানবতাবাদ, দুনিয়াকে সভ্য করার মানবতাবাদ। আমরা সভ্য, তোমরা আমাদের মাপে সভ্য হয়ে ওঠো, এই নাও ইংরেজি শিক্ষা, এই নাও বিজ্ঞান শিক্ষা, এই নাও জেন্ডারের কলোনিয়াল কনসেপ্ট, এই নাও মানুষের কলোনিয়াল কনসেপ্ট, রেশিয়াল কনসেপ্ট। আমরা উচ্চ রেস, তোমরা নিম্ন রেস। এই হচ্ছে ইউরোপের মানবতাবাদ। ফলে সেই মানবতাবাদ দুনিয়ার মানুষের জন্যে কল্যাণার্থে, সকলের কল্যাণার্থে আসার কোনো কারণ নাই। ওখানে ওই পার্টিকুলার একটা দেশকালের মধ্যে ইউরোপের সাদা কলোনাইজার মানুষদের মধ্যে মানুষের নতুন কনসেপ্ট হাজির হয়েছে যে তারা প্রকৃতি সহ অপরাপর জগতের সবকিছুকে তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম। তারা সেটা করতে চায়। এর নাম সভ্যতা, এর নাম সংস্কৃতি, এর নাম জ্ঞান, এর নাম আধুনিকতা। সেইটা যদি মানবতাবাদ হয় তাহলে সেইটা আসলে আসলে লালন ফকিরের মানবতাবাদ নয়। কিন্তু শক্তিনাথ ঝা বলতেছেন যে মানুষকে কেন্দ্র করে, মানুষের দ্বারা, এই পর্যন্ত ঠিক আছে, মানুষকে কেন্দ্র করে এই প্রথম মানুষ অ্যানথ্রোপোসেন্ট্রিক, মানুষ কেন্দ্রিক জগৎ ভাবনার মধ্যে গভীরভাবে সামাজিক, রাজনৈতিক এবং দুনিয়ার ব্যবস্থাগত প্রকল্প মধ্যে মানুষকে কেন্দ্রে নিয়ে আসছে। হয় মানুষকে শোষণ করা, মানুষকে জয়ী করা, সকল অর্থেই মানুষই এখন কেন্দ্রে। ওই অর্থে খুব গভীরভাবে অ্যানথ্রোপোসেন্ট্রিক একটা বিশ্ববিখ্যার মধ্যে মানুষ ঢুকছে ইউরোপীয় আধুনিকতায়। কিন্তু মানুষের কল্যাণেই এইটা তো বলা যেতেছে না। তার কল্যাণবোধ থাকতেও পারে, সেটা কলোনাইজারের কল্যাণবোধ। দুনিয়াকে সভ্য করার মিশনে সে নামছে, তো সিভিলাইজিং মিশনে সে নামছে। কিন্তু সেই সিভিলাইজিং মিশন যে কলোনিয়ালিজম, সেটা যে সাম্রাজ্যবাদ, এটা আমরা এখন তো বুঝি। ফলে ওটা মানুষের জন্য এটা বলা যাচ্ছে না। কিন্তু শক্তিনাথ ঝা বলছেন যে এটা মানবতাবাদ। অথবা যদি উনি বলেন যে আমি এটা নতুন সংজ্ঞা দিচ্ছি মানবতাবাদের, যে মানুষকে কেন্দ্র করে, মানুষের দ্বারা এবং মানুষের জন্য যে চিন্তা চেতনা আবর্তিত হয় তা মানবতাবাদ, তাহলে এটা একটা সমস্যা হইল। এটা আধুনিক চিন্তা। কারণ এখন যে মানুষের চিন্তার মধ্যে আমরা এখন আছি এই এই ঘটনার পরে, সেই আধুনিকতার মধ্যে মানুষের সম্পর্কে আমাদের যে ধ্যান ধারণা হাজির হয়েছে, আমরা যে নতুন চৈতন্যের মধ্যে
আছি বা অংশ তো আছি, বা এখনো একটা অসুস্থ অবস্থায় আছি, স্কিজোফ্রেনিক অবস্থায় আছি নানা রকম নেগোসিয়েশনের কারণে। সেইটা কোনোভাবেই প্রাক আধুনিক মানুষের যে ধ্যান ধারণাগুলো ছিল তার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিন্তু মিল নাই। ফলে যদি আমরা বলি লালনের ভাষায় এর নাম মানুষতত্ত্ব, তাহলে শক্তিনাথ ঝা একটা সমস্যা করতেছেন। উনি আধুনিক মানুষের ধারণাটা প্রাক আধুনিক বা অপরাধুনিক বা আধুনিকতা পূর্ব চৈতন্যের মানুষদেরকে আধুনিক কালের মানুষের সঙ্গে এক করে দেখলেন। এইটা প্রকল্প হিসেবে আধুনিকতা এই প্রকল্পের মধ্যে থাকলো। ফলে শক্তিনাথ ঝার এই সমস্যাটা ফ্রেমিং এর সমস্যাটা আসলে লালন ফকিরকে চিনতে সাহায্য করতেছেন আমাদেরকে। উনি অনেক গুরুত্বপূর্ণ গবেষক, ওনাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। ওনার যদি আপনারা এই বইটা দেখেন কখনো, ফকির লালন সাহেব দেশকাল ও শিল্প, শক্তিনাথ ঝা, এটা ওনার প্রথম লালন ফকির বিষয়ে বই। এইটা ভোলাই শাহের খাতাটা, মূলত ভোলাই শাহ লালন ফকিরের শিষ্য ছিলেন সরাসরি। তার খাতাটাকেই উনি স্ক্যান করে সংকলন করে ফুটনোট সহ অনেক টিকা সহ এই বইটা। ফলে এটা খুব ভালো একটা গবেষণা এবং খুব গুরুত্বপূর্ণ গবেষণা, যারা লালন ধরতে চান শুরুতে টিকা মিকা সহ। এইটার তো অর্থ বুঝে না, কথাটা কি যেন বলে, চাঁদের অর্থ কি, অমাবস্যার অর্থ কি, এই বইয়ে পাওয়া যায় সহজে আর কি। তো যাই হোক, কিন্তু এইসব গুরুত্বপূর্ণ কাজ সত্ত্বেও উনি যখন মানুষের আলাপ করতে যাচ্ছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা সমস্যা হচ্ছে। এই সমস্যা আরো টানছেন উনি, কিভাবে দেখাচ্ছেন আপনাকে। এই যে আমাদের শিক্ষিত সমাজ মনে করে যে আমরা ইউরোপীয় চিন্তা সংস্পর্শে এসে মানবতাবাদের আদর্শ পেয়েছি। প্রাচীন বা মধ্যযুগে ভারতবর্ষের খুব বেশি হলে দেবাশ্রিত মানবতাবাদ ছিল, অর্থাৎ যে কিন্তু ইউরোপীয় মানবতাবাদের আদিকেন্দ্র গ্রিসে উনি ইউরোপীয় মানবতাবাদের একটা ক্রিটিক করতেছেন যে ওখানে যে মানবতাবাদ আসছে সেটা তো আসলে দাস ব্যবস্থা ভিত্তিক মানবতাবাদ। গ্রিসে যেমন দাস ছিল আর নাগরিক ছিল তারাই সিটিজেন, যারা হচ্ছে এলিট। যারা দাস ছিল তারা তো নাগরিক ছিল না, তারা ভোট দিতে পারতো না, ইত্যাদি ইত্যাদি। ওইটা ক্রিটিক করতেছেন এবং আরো বলছেন যে ইউরোপের বর্ণাভিমানী রেসিস্ট বা সংস্কৃতি গর্বিত যে কালচারপন্থী মানুষেরা নিজেদেরকে শ্রেষ্ঠ বা পূর্ণ মানুষ কল্পনা করে এবং অন্যদেরকে পশ্চাৎপদ, এই ফ্রেমটা বলতেছেন আর কি। আদিম ট্রাইব ইত্যাদি নামে চিহ্নিত করেন, ইত্যাদি ইত্যাদি। ইউরোপীয় মানবতাবাদে নেই অমল কান্তি উজ্জ্বলতা, শক্তিনাথ ঝা বলতেছেন, ইত্যাদি। এইসবই উনি ঠিকঠাক বলতেছেন, এই কথাটা আমরা অ্যাগ্রি করতেছি। কিন্তু আমরা বলছি যে মানুষ কেন্দ্রিক যখনই আমরা বলবো, সেই মানুষের আলাপটা কোন মানুষ? উনি যেমন বলেন যে দেবাশ্রিত মানবতাবাদ ছিল আগে, তাহলে এখন লালন ফকিরের মানুষ তাহলে কোন মানুষ? সেই মানুষ কি এই কালের মানব চৈতন্যের মানুষ? উনি তো সেটা বলছে মানুষ তত্ত্ব গানের মধ্যে সেটা আছে, কিন্তু সেটা আসলে হলে আমরা একটা সমস্যায় পড়ে যাই। তাহলে মানুষ সম্পর্কিত ধ্যান ধারণার পরিবর্তন, বিবর্তন এবং সংশ্লেষণ গুলাকে আমরা দেশকালে রেখে দেখব, নাকি খুব দ্রুতই আমরা ইউনিভার্সাল করে ফেলবো? এই সমস্যাটা পড়ি আমরা। শক্তিনাথ ঝা নিয়ে এই সমস্যাটা আমাদের হতে থাকবে। যদি আরো পড়তাম তাহলে আপনারা বুঝতে পারতেন আর কি। উনি বলছেন যে এই যে লালন ফকির যে মানবতাবাদ, এটা আসছে সমাজের নিম্ন কোটির সাবঅর্ডান বলে আর কি, নিম্ন কোটির চেতনা থেকে এই মানবতার জন্ম হয়েছে, ফকিরদের, বাউলদের বা এইসব সাধকদের, ইত্যাদি ইত্যাদি। কারণ এরা যে জাতকুল এগুলার ভেদাভেদ মানতেছে না, ইত্যাদি আরো অনেক কিছু করতেছে। ফলে এটা একটা নতুন ধরনের মানুষের আইডিয়া তারা হাজির করতেছে, যে মানুষের আইডিয়াটা মানুষের বৈষম্য করতেছে না। তো এই তো ঠিক আছে, কিন্তু সেই মানুষটা মানুষ কেন্দ্রিক জগৎ ভাবনা কিনা, এই বিষয়ে প্রশ্ন করতে হবে আমাদের। কারণ লালন ফকির বাউল ট্রেডিশন, বৈষ্ণব ট্রেডিশন মানুষ কেন্দ্রিক জগৎ ভাবনা ভাবে না। নরবপু তাহারও স্বরূপ, এটা চৈতন্য চরিতামৃত বলে। মানে কি বলে লাইনটা আগের? কি বলে? প্রভুর যতগুলো লীলা, কার যতগুলো লীলা, সর্বোত্তম নরলীলা, তাই না? নরবপু তাহারও স্বরূপ। তো নরবপু তাহারও স্বরূপ মানে যা কিছু আমরা বলতে চাই, সেই অনামক, অচেনা কিংবা আল্লাহ খোদা হরি যে কোনো নামে ডাকতে চাচ্ছি, কোন একটা অচেনা ব্যাপারকে বা যাকে আমরা চিনতে চাই সেই ব্যাপারকে, তার যত লীলা আছে তার সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে মানব লীলা,
মানব রূপে তার লীলা, এবং নরবপু তাহারও স্বরূপ, মানে তার রূপটা মানুষের দেহের মধ্যে ধরা আছে। এখন তার মানে কি, আমাদের মধ্যে সে একটা রূপ গ্রহণ করছে, এটা মানুষের ধারণা হলো না। তাহলে এটা মানুষের ধারণা নয়, এটা আধুনিক মানুষের ধারণা নয়। আধুনিক মানুষের একটা ইন্ডিভিজুয়াল বডি শেষ, একটা ডিলিমিটেশন আছে পরিষ্কার, এই বডির সঙ্গে ওই বডির সম্পর্ক, এবং সেই সম্পর্কটা নেগোসিয়েটেড কিভাবে, সামাজিক এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে, রাজনৈতিক এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে। কিন্তু ওই মানুষ যে কিনা নরবপু যাহারও স্বরূপ, একজনের স্বরূপ ধারণ করে নরবপু এখানে এক্সিস্ট করতেছে, এই বডি, এ তো আধুনিক ইউরোপীয় মানুষের আলাপ নয়। এই ইন্ডিভিজুয়াল সিটিজেন কনজিউমার আইডেন্টিটি নয়, অল্টারিটি নয়। তাহলে কে এই মানুষটা? কোনটা? হ্যাঁ, বলতে পারি আমরা। ফলে এই সমস্যাটা থেকে যাচ্ছে ইত্যাদিতে। এটা লম্বা করতেছি না। উনি আরো পরে অন্য আলাপ করছেন যে তাহলে যেমন মানুষের, এই যে আমি বললাম যে মানুষের কনসেপ্ট, মানুষের ধারণাটা যে কত বিবর্তিত হচ্ছে, তার একটা উদাহরণ আকারে একটা গানের রেফারেন্স উনি আসছেন, একটা আলোচনা আসছেন, যেটা এখানকার সহজপন্থী সাধকদের মধ্যে আছে, চণ্ডীদাস থেকে শুরু করে লালন ফকির পর্যন্ত। অজনী, সহজ, সংস্কার, 3 রকম মানুষ হয়। মানে মানুষের ধারণা এবং মানুষের রূপ, মানুষের ধরন, মানুষের ধারণার মানে বিবর্তন এবং তার বহুরূপে তার অবস্থানের ধরনটার বিষয়ে একটা সংবাদ আমাদেরকে দিচ্ছেন। তো সে তো বুঝলাম, সেই যদি স্বীকার করি তাহলে আমরা এটাও স্বীকার করতে হবে যে তার মানে মানুষের ধারণাটা বদলাচ্ছে প্রতিনিয়ত। সেই বদলার ঠিক কোন জায়গাটাই লালন ফকিরের মানুষের ধারণাটা, সেটা তাহলে আমাদেরকে দেখাতে হবে। উনি বলছেন যে সমাজের নিম্ন কোটির মানুষ, অর্থাৎ সাবঅর্ডান, গরিব, প্রান্তিক, শোষিত মানুষের ধারণা এটা। তো সেটা বললেও সবটা বলা হবে না, কারণ উচ্চ কোটির মানে এলিটের সঙ্গে তো এইসব সাধারণ অনেক সম্পর্কও ছিল। চৈতন্যের 2 শিষ্যই তো মন্ত্রী, দিল্লির মন্ত্রী। হ্যাঁ, ফলে পাওয়ারের সঙ্গে নেগোসিয়েশন চলতেছে সবসময়, এলিটের সঙ্গে নেগোসিয়েশন সবসময় চলতেছে। তাহলে কোন মানুষ এই মানুষ? এই আলাপটা থেকে যাচ্ছে, আমরা এইটি নিয়ে আর বেশি আলাপ করবো না। শেষ কথা, শক্তিনাথ ঝাড় থেকে উনি বলতেছেন যে লালনের মানুষ প্রাকৃতিক জীব নয়, প্রকৃতি বা ঈশ্বর মানুষ সৃষ্টি করতে পারে না, মনুষ্যত্ব সৃষ্ট পদার্থ নয়, এটি অর্জনের অপেক্ষা রাখে। যারা মনুষ্যত্ব অর্জন করে আত্মদ্বীপের মতো নির্মল হয়েছেন, তারাই আরেকটি মানুষকে জন্মাতে সাহায্য করতে পারে, ইত্যাদি ইত্যাদি। প্রদীপ থেকে জ্বলে ওঠে আরেকটি প্রদীপ, এ মানুষ জনিজ মানুষ নয়। অর্থাৎ আমরা বডি থেকে বডি আরেকটা মানুষ যে হচ্ছে এইটা নয়, এ মানুষ চৈতন্যের উদ্বোধনে অজনিজ পদ্ধতিতে মানুষ জন্মায়। লালনের মতে মানুষই মানুষ সৃষ্টি করে, মানবত্ব লাভই মানব জন্মের পরম লক্ষ্য। জীব ঈশ্বর মানব সত্তার জটিল টানা পড়ে নেয় ইহ দেহের পটভূমিকায়, মানে সেকুলার এবং কি বলে আপনার নন সেকুলার এর পটভূমিকায়, ভাববাদের খণ্ডনে, নেতির সমবায়ে লালনের মানব তত্ত্ব নির্মিত হয়েছে। আমরা ঠিক খুশি হতে পারলাম না শক্তিনাথ ঝা নিয়ে, কিন্তু ওনাকে শ্রদ্ধা করলাম। কেন বললাম খুশি হতে পারতেছি না, এবং মানব তত্ত্ব নিয়ে আলোচনার সংকটটা কোথায়, আমার মনে হয় আমরা কিছুটা আলাপ করতে পারছি। লালন ফকিরকে আমরা যদি মানবতাবাদী বলি, যেটা শুরু থেকেই কয়েকজন সতর্ক বলতেছেন, যে মতিলাল থেকে শুরু করে, ফরাদ থেকে শুরু করে আর অনেকেই, আজরফ, সবাই, যে এটা ইউরোপীয় মানবতাবাদ নয়। আমরা একমত, আমি একমত এটার সঙ্গে। যদি আমরা তাহলে লালন ফকিরকে মানবতাবাদী বলতে চাই, তাহলে আমাদের নতুন একটা মানুষের কনসেপ্ট লাগে, মানবতার নতুন একটা ধারণা লাগে। সেই মানবতার ধারণাটা আবার অবিচল কিনা, নাকি এর কোনো বিবর্তন রূপান্তর ঘটে, সেটাকে আমরা চিনব কোন প্রক্রিয়ায়, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এবং সেই প্রশ্নটাকে না করে আমরা লালন ফকিরকে কোনোভাবেই মানবতাবাদী বলতে পারতেছি না। আমাদেরকে হয় প্রথম 2 জায়গা তাহলে করতে হচ্ছে, একটা হচ্ছে পশ্চিমা মানবতাবাদের সমস্যাটা আমাদের বুঝতে হচ্ছে, এই সমস্যা আছে। তা আমাদের যদি কোনো মানবতাবাদ নিজেদের থাকে, যেটা ভুল হয়ে বলা হয় সবার উপরে মানুষ সত্য, এটা একটা বাজে কথা, যে এটা মানবতাবাদ না, এটা মানবতাবাদ না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটা মানবতাবাদ নয়। এটা মানুষ সম্পর্কিত একটা কনসেপ্ট, যেই মানুষ এই মানুষ হতে চাচ্ছে, ফলে এটা মানবতাবাদ নয়।
মানবতাবাদের মধ্যে, ইউরোপের মানবতাবাদের মধ্যে আছে মানুষ অ্যানথ্রোপোসেন্ট্রিক বিশ্ববিখ্যাত জগৎকে নিয়ন্ত্রণের মধ্যে মানুষের যে নতুন চৈতন্য এবং একটা মানে হায়ারার্কি, সভ্যতা অসভ্যতা, এইটা দিয়ে একটা হায়ারার্কি, এর মধ্যে মানুষের কনসেপ্টটা বাস করে। কিন্তু বাউল ফকির এরা সভ্যতার এই হায়ারার্কিতে বিশ্বাসই করে না, মানাতে প্রশ্নই ওঠে না। সভ্যতা অসভ্যতা, জ্ঞান অজ্ঞানের এই ভেদের নীতি এদের নাই, ডিফারেন্স। এইভাবে তারা ডিফারই করে না জগৎকে, এইভাবে ডিফারেন্সিয়েটই করে না। ফলে এই ডিফারেন্স বা এই ভেদ নীতিটা হচ্ছে ঔপনিবেশিক আধুনিক। বাউল ফকির এই ভেদ নীতির মানুষ নয়। তাহলে এই ভেদ নীতিটা কোন ভেদ নীতি, যেই ভেদ নীতি দিয়ে মানুষের নতুন কনসেপ্ট হইতে হবে, সেটা আমাদেরকে ভাবতে হবে, এবং সেটা এই কালে আর সম্ভব কিনা, এই কালে আমরা সেইভাবে লালনকে ধরতে পারবো কিনা, এইটা আমাদের একটা বড় সমস্যা থেকে যাচ্ছে। ফলে লালন ফকিরকে মানবতাবাদী বলার ক্ষেত্রে আমাদের সাবধান। মানব ধর্ম কি, মানব ধর্ম, আসলে আমরা ধর্ম নিয়ে আলাপ করি। শেষ করে দিতে হবে নাকি? শেষ করে দেবো? ক্লান্ত? শেষ করে দেবো? ব্রেক দেওয়া যাবে না, ব্রেক দিলে আর শেষ এটার হবে না। আমরা 10 মিনিটে শেষ করে দিই। হ্যাঁ, এটা হলও ছাড়তে হবে, 9টা বলতে এই হল না, নারী আজকে আর বাদ, আজকে শুধু মানব ধর্ম, মানব ধর্ম। আচ্ছা, আমি সংক্ষেপে 2-3টা কথা বলে ফেলি, আর রেফারেন্স পড়বো না, রেফারেন্স পড়তে গেলে অনেক সময় লাগে। যেমন ধরেন যে কথা আসছে মোতাহার হোসেন সহ আর অনেকেই, মতিলালও বলছেন উনি নামাজ পড়তেন বলে ওনাকে কেউ কেউ মুসলিম মনে করতেন। নামাজ তো পড়তেন না, ফলে উনি কি করে মুসলিম হন? আবার ওনার গুরু তো মুসলিম, সিরাজ নাম, হ্যাঁ, তাই ওনার গুরু মুসলিম, তাহলে উনি তো তাহলে এবং মুসলিমের হাতে খাইছেন, মুসলিমের বাড়িতে পালিত হয়েছেন, তাহলে তো উনি মুসলিম ধর্ম অবলম্বন করলেন। কি লক্ষণ কি তাহলে ওনার মুসলিম হওয়ার? এই কেসে ছিল একটা। আচ্ছা, উনি কি হিন্দু? উনি তো মুসলমানের খাবার খেয়ে ফেলতেন, ওনার গুরু তো মুসলমান, উনি তো পূজা আচ্চার করেন না, উনি আবার এত কিছু করতেছেন, উনি আবার নবী নিয়েও গান আছে, তো উনি কি আর হিন্দু আছেন? মুসলমানের খাওয়া, মুসলমানের পড়া, মুসলমানের হাতে মুরিদ, মুসলমানের মেয়েরে বিয়ে করা, সবকিছু তো করে ফেলেছে, তো কি আর হিন্দু আছে? তাহলে এও হিন্দু নাই, এ মুসলমানও নাই, এই একটা সমস্যা তৈরি করছে আমাদের। আমাদের সমস্যাটা কি করছে? লালন ফকির কি বলছেন নিজের ব্যাপারে সেটা অন্য আলাপ। উনি বিকাইছে 7 বাজারে, হ্যাঁ, জাতের ফাতা 7 বাজারে বিকায় দিছে। ওনার কথা ওনার শেষ, সমস্যা হয়েছে আমাদের। ওনার কিন্তু এগুলো নিয়ে সমস্যা হইতেছে না, কারণ হ্যাঁ, আমাদের সমস্যাটা কি আমি সেই আলাপই করব। আমাদের সমস্যাটা চিনলেই আমরা লালন ফকিরকে চিনা ফেলাবো। আমার কথা এইটাই, আমরা সমস্যার মধ্যে আছি। আমাদের সমস্যাটা চিনতে পারলে আমরা লালন ফকিরকে চেনা খুব কঠিন কাজ না। কি বলছে লালন ফকির তখন বোঝাটা জলবৎ তরলাং ব্যাপার আর কি। তো দেখেন, বসন্ত কুমার পাল উনি প্রথম লালন ফকিরের জীবনী রচনা করেন, বসন্ত কুমার পাল। এটা ওনার প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1335 বাংলা। সম্প্রতি সাঁইজি যে কোন ধর্মাবলম্বী তাহা নির্ণয় করিবার মতন সাধ্য কাহার নাই। ক্রাইসিসটা বুঝেন, ওনার নয়, উনি একটা অবস্থা বলছেন আর কি। সম্প্রতি সাঁইজি যে কোন ধর্মাবলম্বী তাহা নির্ণয় করিবার মতন সাধ্য কাহার নাই। ছেড়ে যাচ্ছি। তবে মুসলমানের হস্তে প্রস্তুত অন্ন ব্যঞ্জনাদি ভোজন করিতেন, এই অপরাধে তাহাকে মুসলমান বলিয়া সাব্যস্ত করা যায়। মানে এই অপরাধে, মানে উনি এটাকে ইয়ে করলেন, একটা ক্রিটিক করলেন যে এইভাবে যদি ওনাকে মুসলমান বলতে হয়, তো কেউ বলতে পারে, যেহেতু মুসলমানের রান্না করা খাবার খাইছেন, উনি সেটা মনে করতেছেন না যে ওনাকে এটা বলা যায়, বসন্ত কুমার পাল। ফলে ক্রাইসিসটা আমরা বুঝতে পারতেছি যে কোন ধর্মের লোক লালন ফকির, সব লোকই লালন ফকির কোন জাতের ছেলে, ইত্যাদি ইত্যাদি, এইসব। এরকম আরো অনেক আলাপ আছে।
উপেন্দ্রনাথ ভট্টাচার্য উনি একজন খুব বড় বাউল ফকির গবেষক। বাংলার বাউল ও বাউল গান যেটা সবচেয়ে বড় সংকলন, এটা নয়, এটা তো অন্য জিনিস। বাউল গানের, ফকিরি গানের সবচেয়ে বড় সংকলনটা উপেন্দ্রনাথ ভট্টাচার্য, বাংলার বাউল ও বাউল গান। আমি বইটা আনি নেই। তো সেই বইয়ের যিনি সম্পাদক এবং রচয়িতা উপেন্দ্রনাথ ভট্টাচার্য, তার আলাপ করতেছে একটু। মনসুরউদ্দিন নামে আমাদের একজন সংগ্রাহক ছিলেন, হারামণি, বিখ্যাত হারামণি সেই মনসুরউদ্দিন। ওনার ব্যাপারে ওনার উপেন্দ্রনাথ একটা বক্তব্য। মনসুরউদ্দিন সাহেব তাহার বিবরণীতে লিখিয়াছেন, তিনি লালন স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। লালনের ধর্ম কি ইসলাম ধর্ম? উপেন বলতেছেন, লালন গুরু সিরাজ সাঁই জাতিতে মুসলমান হইলেও ধর্মে কি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন? তাহাদের ধর্ম ফকিরি ধর্ম, আউল বাউল, তাহাদের ধর্ম ফকিরি ধর্ম, আউল বাউলের ধর্ম জাতি ধর্ম সংস্কার নির্বিশেষে একটি নির্দিষ্ট সাধন মার্গের ধর্ম। মানে লালন ফকিরের যদি ধর্মের আলাপ করতে হয় তাহলে সেটা কি বলছেন, যে জাতি ধর্ম সংস্কার নির্বিশেষে একটি নির্দিষ্ট সাধন মার্গের ধর্ম। ঠিক আছে? মনসুরউদ্দিন সাহেব কি ফকিরদের গানই কেবল সংগ্রহ করিয়াছেন, গানের ভিতরে প্রবেশ করেন নাই? আশ্চর্যের বিষয়, লালনের যে ধর্মমত ব্যক্ত হইয়াছে তাহাকে কি করিয়া অধ্যাপক সাহেব ইসলাম ধর্ম বলিয়াছেন? কোরআনের 2-4টি বয়েত কিংবা কয়েকটি আরবি বা ফার্সি শব্দ দেখিয়া কি অধ্যাপক সাহেব ওইরূপ অনুমান করিয়াছেন? মনসুর সম্পর্কে বলেছেন উপন্যাস। এরকম আরো অনেক কথা বলা যায়। আজরফের কথা আছে, আকরাম খা খুব গভীর অসুয়া বিদ্বেষ সহ লালন ফকিরের বা বাউল ফকিরদের সমালোচনা করছেন আর কি, সেগুলো আর গেলাম না। কিন্তু আব্দুল ওদুদ খুব শ্রদ্ধা করে আলাপ করছেন, ওনার থেকে একটু পড়া যায়। আচ্ছা, থাক, সময় নেই। তো এরকম আরো অনেকেই কথাবার্তা বলছেন। সর্বশেষ ধরা যাক ফরহাদ মজহারও বলছেন যে প্রাতিষ্ঠানিক ধর্ম কথাটা লিখতে হবে, এটা একটু মুছে ফেলি। বুঝতে পারবো কি সীমান্ত? একটু বুঝতে দেখেন, আমি বলি। তো ফরহাদ মজহারও আমি আর কোট করতেছি না, সময় শেষ, ফলে কোট ছাড়াই বলতেছি। ফরহাদ মজহারও যখন আলাপটা করতেছেন তখন আলাপ করতেছেন যে এই মানুষগুলা এরা প্রাতিষ্ঠানিক ধর্মের ধার্মিক বা সাধক বা মানুষ নয়। এই কথাটা আপনাদেরকে আমি ঊর্ধ্বগমার মধ্যে নিতে বলতেছি, যে ধর্ম এবং প্রাতিষ্ঠানিক ধর্ম। এবং ফরহাদ মজহার এটাও বলছেন, আজকে আলাপটা করা যাবে না, আপনারা যারা আগ্রহী তারা আমরা কিছু রেফারেন্স দিতে পারি, যারা পরে পড়তে পারেন এই বিষয়ে। যে ফরহাদ মজহার এটাও বলছেন যে পশ্চিমে যে রিলিজিয়ন শব্দটা, সেইটার যে সামাজিক জ্ঞানতাত্ত্বিক পটভূমি, এবং সেটা যখন আমরা ধর্ম হিসেবে সেটা অনুবাদ করছি রিলিজিয়নের, তখন সমস্যাটা শুরু হয়েছে। এই কথাটা আমরা একমত। এখন পরের কথা হচ্ছে যে আমরা যখন এই রিলিজিয়ন এবং প্রাতিষ্ঠানিক ধর্ম এই দুইটা কাঠামো দিয়ে যখন লালন ফকিরের ধর্মচিন্তা, ধর্ম পরিচয় বুঝতে যাই, তখন আমরা আর তাকে খুঁজে পাই না, আমরা একটা সংকটে পড়ি। এই কথাটাও একমত হইলাম। কিন্তু তাহলে ধর্ম কি এবং প্রাতিষ্ঠানিক ধর্ম জিনিসটাই বা কি? আর লালন ফকির কি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ধর্মের ক্রিটিক করলেন বলেই কাজটা শেষ হলো, নাকি উনি আরো অন্য কোনো ঘটনা, অর্থাৎ ধর্মের সমালোচনা, ধর্মের ক্রিটিক, যেটা ফরহাদ মজহারের একটা অন্যতম কাজ, যেটা উনি নিজে দাবি করেন যে এটা তার একটা কাজ, যে পশ্চিম যেভাবে ধর্ম বুঝছে, ইউরোপীয় খ্রিস্টিয়ান ট্রেডিশন, তার একটা ক্রিটিক করা দরকার। সেই ক্রিটিকটা ফরহাদ মজহারের একটা বড় কাজ, যেটা আমরা মনে করি সেই কাজের জায়গা থেকে সমাজের ধর্মবোধ এবং ধর্ম বিষয়ক যে চৈতন্য, সেইটার মধ্যে একটা
পরিবর্তন আনা দরকার, যেটা উনি প্রস্তাব করেন এবং তার জন্যই উনার লেখালেখি। তো সেটা গেল, সেইটা উনি আলাপ করতে গিয়ে উনি বলতেছেন যে লালন ফকির বা এই বাউল ফকির বা এইসব ধারা সাধকরা প্রাতিষ্ঠানিক ধর্ম মতের মানুষজন নন, বরং এই প্রাতিষ্ঠানিক ধর্ম মতের ক্রিটিক করাটা তাদের একটা বড় কাজ বা এটা তাদের বৈশিষ্ট্য। ফাইন, ঠিক আছে। আমরা তাহলে এখন আলাপ করব যে এই সংকটটা কেন হয়। এই হচ্ছে আর লাগবে না, মনোযোগে রাখি। এই সংকটটা যে হচ্ছে, এই যে বললাম না যে মতিলাল থেকে শুরু করে সবাই এই সংকটটা আজ করতেছেন। লালন ফকির তো তার সময়ে ধর্মের একটা আলাপ করতেছেনই, তারপরে আমরা যারা বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত বাঙালি মেজরিটি পুরুষ বুদ্ধিজীবীরা, তারা যে ধর্মের আলাপ করতে গিয়ে এবং লালন ফকিরের ধর্মের আলাপ করতে গিয়ে সংকটে পড়তেছি, আমরা সমাধানও দিচ্ছি আমরা যে উনি মানবতাবাদী, একই আলাপ আর কি। এবং কেউ কেউ বলছে যে উনি মুসলিম, একই আলাপ। মনসুরউদ্দিন যেমন বলছেন উনি মুসলিম, আর অনেকে এই যে পরবর্তীকালে ধরেন আর অনেকেই ওনাকে মুসলিম প্রতিপন্ন করার জন্য অনেক চেষ্টা করছেন। ওনার নামে জাল পুঁথি বেরোইছে, হ্যাঁ, এগুলো অনেক কিছু হয়েছে যে উনি ওনাকে সুফি প্রমাণ করতে পারলে তো ওনাকে মুসলিম প্রমাণ করা যাচ্ছে, ফলে ওনাকে সুফি বানাইতে হবে। এই যে ওনাকে সুফি বানাইতে হবে, এই যে ওনাকে মুসলিম বানাইতে হবে, এই যে ওনাকে হিন্দু বানাইতে হবে, এই যে ওনাকে মানবতাবাদ তো আছে, ওনাকে হিন্দু বানাইতে হবে। যে কোন ওনার হচ্ছে যে কর কর হ্যাঁ, আমি সিনেমার নাম যাইতেছি না, ওটা গেলে তো মানে রুম গরম হয়ে যাবে। তো হ্যাঁ, তো উনি কর উপাধির গোত্রের মধ্যে, উপাধি মানুষের পরিবারে জন্মগ্রহণ করছেন। উনি হিন্দু, উনি কায়স্থ, উনি মুসলমান, উনি সুফি, এবং উনি না, উনি কোনো ধর্মের মানুষ নন, উনি মানব ধর্মের। এবং একই সঙ্গে উনি অফিসিয়াল ধর্মের বাইরের মানুষ, অফিসিয়াল ধর্মের উনি ক্রিটিক করতেছেন। এ সকল আলাপি যেই সাধারণ বিন্দু থেকে, সাধারণ রেফারেন্স, সাধারণ সূত্র থেকে আসে, তার নাম যেটা বুঝতে ভালো হয়েছে, এটা যেটা বুঝতে ভালো হয়েছে এটা। অর্থাৎ আমরা আজিকালি সম্প্রতি ইদানিং গত 500 বছর ধরে অন্তত যেভাবে, এই যে প্রত্যেকটা কথা আমি লিখে রাখি, যা যা বলতে চান আরো, এই প্রত্যেকটা কথার অর্থ অন্তত 3টা সময় পার করতেছে। কোনটা? উপাসনা। আরো অনেক শব্দ যুক্ত করা যায়। এই কথাগুলা অন্তত 3টা সময় পার করতেছে, 3টা সামাজিক, ঐতিহাসিক, জ্ঞানতাত্ত্বিক দশা পার করতেছে। মনে আছে সেটা আমাদের? সেই 3টা: প্রাক আধুনিক, অনাধুনিক, আধুনিকতা পূর্ব, ধ্যান ধারণা এই বিষয়ে বুঝ বোঝাপড়া চর্চা, তারপরে আধুনিকতার, পশ্চিম আধুনিকতার মধ্যে যাওয়ার, পড়ার এবং তার প্রভাবের ঘটনাটা, তখন মিনিং আর এক রকম দাঁড়াইছে। এখন সম্প্রতি ইদানিং তার ব্যাপারে আমাদের নতুন যে চৈতন্য হাজির হয়েছে, পোস্ট কলোনিয়াল বলতেছি না যেটাকে, অনেকে বলছে যে কলোনিয়ালিজম পোস্ট হয়ে গেছে, মানে অতীত হয়ে গেছে, বা তার থেকে 1 মাইল হলো দূরে চলে আসছে। এটা তো পোস্ট আইডি তো এইটাই, যে 1 মাইল হলো দূরে চলে আসছে। তো সেটা আমি মনে করি যে এটা ভুয়া সংবাদ, সেটা অন্য আলাপ, এই আলাপে যাচ্ছি না। তো অন্তত কিন্তু এই যে একটা চৈতন্য হাজির হয়েছে যে আমরা কিন্তু আধুনিকতা থেকে একটু দূরে আসছি মনে হচ্ছে, একটু উপনিবেশ থেকে একটু দূরে আসছি মনে হয়। এই যে কনসিয়াসনেসের নাম পোস্ট কলোনিয়াল কনসিয়াসনেস বা উত্তর উপনিবেশিক চৈতন্য বলে আপনারা অনেকেই এইসব টার্ম টুম জানেন। টার্ম টুম বলতে যেতেছি না, বলতে যাচ্ছে যে একটা বিশেষ খেয়াল হয়েছে আমাদের, এই আমরা মনে হয় উপনিবেশ থেকে বেরিয়ে আসছি। হ্যাঁ, বলতে আরাম লাগে, সুবিধা আছে অনেক। তো এই যে নতুন খেয়াল, এই খেয়ালটার নাম হচ্ছে উত্তর উপনিবেশ কাল, আমি বলতেছি আর কি। তো সেই ঊর্ধ্বকমায়, আমি উত্তর নিবেশ বলতেছি না,
আমি মনে করি যে এখন আমরা উপনিবেশের মধ্যেই আছি। ফলে আমার থিসিস এটা নয়, আমার দার্শনিক অবস্থান এটা নয়। কিন্তু এইটা যেহেতু বলা হচ্ছে, এইটা একটা নতুন খেয়ালের নাম, যেই খেয়ালের কারণে আমরা এই বর্তমান কালে ধরা যাক যে এই যে ওয়ার অ্যান্ড টেররের মতন ঘটনা, ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, হ্যাঁ, এই যে কনসেপ্টগুলো না, এডওয়ার্ড সাইদ সহ আর অনেকের কারণে, পপুলার হিসেবে এডওয়ার্ড সাইদ, আনপপুলার আর অনেক বুদ্ধিজীবীরা আছেন। ফানোর নাম আমরা জানিই না, যে ফানো দিয়া এডওয়ার্ড সাইদরা মানে শক্তিশালী হয়েছেন, আর অনেক এরকম নাম জানি না আমরা। তো সেই সব মানুষদের অবদানের কারণে, সংগ্রামীদের অবদানের কারণে, ধরো যাক ভাষানী থেকে শুরু করে আরো অনেক সাধকদের কারণে, যারা উপনিবেশবিধির সংগ্রামটা করছেন চিন্তায়, জীবনে, সমাজে, সংসারে এবং সোকল রাজনীতিতে, সেটার কারণে আমাদের একটা নতুন চৈতন্য আসছে। সেই চৈতন্যের নামে আসলে ওই মানে সোকল্ড পোস্টকলোনিয়াল চৈতন্য। এতে যে উপনিবেশ খালি হয়ে যায়, বাতিল হয়ে যায়, আমরা বের হয়ে আসি উপনিবেশ থেকে, একদমই তা নয়। এটা একটা উপনিবেশ সম্পর্কিত নতুন চৈতন্যের দশা। এবার এনে যে আমরা, আমার এনে ঘা আছে, আমি এটা জানলাম আর কি, আমার একটা ঘা আছে। ঘা যে সেটা সবাই অনেকে মুকুটও মনে করে। হ্যাঁ, ফলে এটা যে সুস্থতা হিসেবেই সবাই মানে অনেকে এটাকে সুস্থতা আকারে নিচ্ছেন, কিন্তু এটা আমি যে এখন অসুস্থ আছি এটা অনেকে মনে করতেছেন না। এই কারণে আমি এটাকে প্রবলেম আকারে দেখতেছি। যাই হোক, কিন্তু অভিজ্ঞতা আকারে আমরা এই তিনটা অবস্থায় পার করতেছি। তো আপাতত দিন নিয়েও আপনারা বুঝবেন যে দিন কথাটা কত রকম ব্যবহার ছিল 570-এর আগে, 570-এর পরে, আব্বাসীয় খেলাফতের পরে, উসমানীয় খেলাফতের পরে, 9/11-এর পরে। দিন কত রকম অর্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা খালি হদিস করেন, পাই যাবেন। ওয়ারেন্টারের পরে দিনের অর্থ পুরো আর এক রকম হয়ে গেছে। ধর্মও তাই, উপাসনাও তাই, রিলিজিয়নও তাই। ধর্মের আগের অর্থ কি ছিল আমরা সবাই জানি, ধর্মে সইবে তো, ধর্মে সইবে তো, এটা ছিল ধর্মের কথা। মানে আর কোনো আর অর্থই লাগবে না, মানে একটা অর্থ, এথিক্যাল পজিশন, ধর্মে সইবে তো, এইটার অর্থ ছিল ধর্ম। একটা অর্থ বললাম, কিন্তু এটা খুব প্রমিনেন্ট অর্থ ছিল। এই যে 80 দশকে এই কথা চালু হচ্ছিল, বাংলা ভাষার মধ্যে ছিল, ধর্মে সইবে না। মারতেছে ঠিকই, ধর্মে সইবে না, দেখে নিবে, যাবে। আচ্ছা, খুব দুঃখিত আপনার আজকে আপনার আলোচনাটা মানে একটু সেবা নিয়ে যান, একটু পুরি নেন প্লিজ। টিস্যু দেন ওনাকে একটু। আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ, আপনারা পুরি নেন, এটা এন্ডিং চলতেছে, পুরি নেন, আমি কথা বলতেছি। আমাদের ভলান্টিয়ার পুরিটা আগে দেন সবাই। তো ফলে দিন, ধর্ম, উপাসনার আমরা যেটাকে ফরাদ বাজারের ভাষায় প্রাতিষ্ঠানিক যে ধর্ম, সেই প্রাতিষ্ঠানিক ধর্মের অর্থে আমরা এখন যা বুঝি কোন কালে তা ছিল না, কোন কালেই তা ছিল না। না দিন তা অর্থে ছিল, না রিলিজিয়ন তা অর্থে ছিল, না উপাসনা তা অর্থে ছিল। এবং প্রতিটা শব্দ বারবার নতুন নতুন অর্থ, নতুন নতুন ব্যঞ্জনা লাভ করতেছে, এবং তার সামাজিক রাজনৈতিক কারণ যেমন আছে, তার অভিজ্ঞতা সেরকম আছে। এই জিনিসটা আমরা খেয়াল রাখি, এবং আমরা এটাও খেয়াল রাখতে পারি সহজে যে এখন যে অর্থে আমরা বিশেষ করে এই ঔপনিবেশিক আধুনিকতার আলো এসে পৌঁছানোর পরে আমরা অতীতকে যেভাবে দেখি, অতীতের মানুষের চৈতন্য সম্পর্কে যেভাবে আমরা ভাবতে সক্ষম, এখন যেভাবে ভাবি, সেটা যতভাবে পাল্টাইছে, সেই পাল্টানোর জায়গা থেকে আমরা যদি খেয়াল করে দেখি যে সেই কালে মানুষেরা যেই অর্থে দিন যাপন করতেন, যেভাবে দিন পালন করতেন, যেইভাবে, অর্থাৎ একটা বিশেষ চৈতন্য, আমি এটাই বলতে চাচ্ছি, একটা বিশেষ ভাব, একটা বিশেষ চৈতন্য। সেই ভাবটা প্রতিটা
ঐতিহাসিক পর্বান্তরের মধ্যে দিয়ে পাল্টাইতেছে, প্রভাব চলতেছে তার এক ধরনের হয়তো এক ধরনের সূত্র থেকে যাচ্ছে, কিন্তু ভাব এবং চৈতন্যের অর্থে সব পাল্টাই যাচ্ছে। এটা হচ্ছে আমার প্রস্তাব বা থিসিস, যেটা দুনিয়ার অনেকেই মনে করেন, আমি একাই মনে করি এরকম না। ধর্মের আইডিয়াটাও তাই। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ বলি, ব্যাখ্যা যাব না, যে ভারতবর্ষে কথিত যে ভারতবর্ষ, সেই কথিত ভারতবর্ষের যে ধর্ম যার নাম হিন্দু, এইটা মাত্র 200 বছর বয়স। এটা অনেকেই জানেন আপনারা। ব্রিটিশ উপনিবেশ আসার পরে হিন্দু ধর্ম আবিষ্কার হয়েছে মাত্র, বানাইছে কিছু সাদা এবং কিছু বাদামি চামড়ার শিক্ষিত ভদ্রলোকরা, যে এর নাম হিন্দু ধর্ম। এর আগে কি আমরা ব্রাহ্মণ ধর্ম নামে এটাকে না, অনেক নামে ছিলাম আমরা, অনেক নামে ছিলাম। সনাতন নামে একটা শব্দ, তো আরো অনেকে অনেক নাম। হ্যাঁ, নিয়ে যান। তো অনেকের নাম ছিল, অনেকের নাম ছিল না, তাই না? তাতে করে তো সমাজে ধরেন মানে, হ্যাঁ ওটাই তো, ফলে 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 যেটা হয় যে আমরা ধর্মের আরো ভিন্ন ভিন্ন যত অর্থ এবং ব্যঞ্জনা ছিল এই অঞ্চলের ইতিহাসে, তার কোনো কিছুরই আমরা আর এখন আমাদের খবরের মধ্যেই নাই, খবরের মধ্যেই নাই। মাত্র 200 বছরে ইংরেজি ভাষা দিয়া যা যা রচনা হয়েছে, হিন্দুস্তানের কালচারের যাবতীয় বৈশিষ্ট্যগুলোকে একসঙ্গে ধরে হিন্দু ধর্ম, সেটার আবার একটা পরিশীলিত রূপ কি ব্রাহ্মণ্যবাদ, আমরা এখানে এসে ঠেকছি এই গত 200 বছরে। ফলে এটা ধর্ম নয়, ধর্মের আরো ভিন্ন ভিন্ন অর্থ আছে, ছিল, এখনো জগতে আছে, কিন্তু এখন ধর্ম বলতে আমরা বুঝি হচ্ছে এই জিনিস, এবং এই বুঝ দিয়ে আমরা আবার বাকি জগৎকেও বুঝি। যেমন ধরা যাক বৌদ্ধ নাকি ধর্ম, এই বৌদ্ধ ধর্ম ব্রিটিশ কলোনিয়াল একটা প্রোডাকশন। বৌদ্ধ কোনো ধর্ম না তো, যেই অর্থে ধরা যাক যে আব্রাহামিক ধর্মগুলো ধর্ম, এই অর্থে তো বৌদ্ধ কোনো ধর্ম না। যেই অর্থে আব্রাহামিক ধর্মগুলো ধর্ম, সে অর্থে তো সনাতন কোনো ধর্ম নয়। কিন্তু আব্রাহামিক ধর্মগুলো কি দিন, ওটা আবার ধর্ম নয়। যদি ধর্ম হয় ধর্ম সইবে না, আর ওটা হচ্ছে যে দিন। দিন মানে কি? জীবন যাপনে জগৎ বোঝার একটা বিশেষ ধরন, একটা বিশেষ ভাবে চলা। দিন আয় বোঝায় নবী, এই হচ্ছে দিনের অর্থ। এখন সেই দিনের অর্থ 9/11 পরে কোথায় এসে পৌঁছেছে আপনি বুঝেন আমার, তাই না? ফলে এত রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ধর্ম, রিলিজিয়ান, দিন ইত্যাদি উপাসনা, এগুলো একটা ফিক্সড মিনিং আছে, তার একটা ফিক্সড কাঠামো আছে। সেই কাঠামোটা বদলায় গেলেও আমরা বুঝতে পারি এটা এই কাঠামো থেকে এখানে আসে, এরকম ভাবে যেন বোঝা যায়। সেইখান থেকেই সকলে আলাপ করতেছে, লালন ফকির ছাড়া। মানে এই যে যত বুদ্ধিজীবীরা আমরা বলতেছি, সকলেই এখান থেকে আলাপ করতেছে। একমাত্র ক্রিটিকটা ছিল ফরাদ নজরের, যে উনি বলছেন যে পশ্চিম যেভাবে রিলিজিয়ান আবিষ্কার করছে, রিলিজিয়ানের কনসেপ্টের মধ্যে দিয়ে আসছে, আমাদের সেই কনসেপ্ট দিয়ে আমাদের এই অঞ্চলের অভিজ্ঞতা বোঝা যাবে না। এইটুকু, বাদ বাকি সকলে মূলত ধর্ম সম্পর্কিত, রিলিজিয়ান সম্পর্কিত, দিন সম্পর্কিত একটা ঔপনিবেশিক আধুনিক ওই ফ্রেম দিয়ে এই অভিজ্ঞতাটাকে প্রায় অবিচল একটা প্রক্রিয়া হিসেবে, চর্চা হিসেবে, সেট হিসেবে দেখার একটা নজর আমরা তৈরি করতে সক্ষম হয়েছি ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে দিয়ে। সেইখান থেকেই আমরা ধর্ম খুঁজতে যাই সবার মধ্যে। কেউ হিন্দু কিনা, তাহলে ওর ইয়ে থাকবে, ঠিকই থাকবে, কথা ও মুসলমান হলে তো ওর বোধ থাকার কথা না।
দাড়ি থাকবে, টুপি থাকবে, তাহলে ও মুসলমান। আচ্ছা টুপি তো আছে, তাহলে ও মুসলমান, কিন্তু ও হয়তো শিখ। আমরা এমন কিছু আকার ইঙ্গিত ব্যবস্থা, ওই যে নামাজের রেফারেন্স যেখানে আসছে, যদি তো নামাজ পড়ে না তাহলে মুসলমান কিভাবে আবার? ফলে ধর্ম উপাসনা এগুলো বোঝার জন্য আমরা একটা ফিক্সড চিরন্তন একটা কাঠামো এবং চিরন্তন একটা চিহ্ন পদ্ধতি সেটা বুঝতে যাচ্ছি, সেটা দিয়ে, এবং সেটা দিয়ে যখন লাল ফকিরকে ধরতে যাচ্ছি সবাই বিপদে পড়ে যাচ্ছে। ওই যে সম্প্রতি লাল ফকির যে কি ধর্ম নির্ণয় করার সাধ্য কারো নাই, কারণ ওনাকে ধরা যাচ্ছে না এই মডার্নিস্ট কাঠামো দিয়ে ওনাকে ধরা যাচ্ছে না। কারণ উনি এমন একটা যুক্তির জগৎ, এমন একটা জ্ঞানের জগৎ, এমন একটা চৈতন্য জগতে ওনার অবস্থান, যেটাতে এই জ্ঞানের ফ্রেমওয়ার্ক কাজ করে না। যে জ্ঞানের ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা ধর্ম বুঝি গত 500 বছরে, সেই জ্ঞানের ফ্রেমওয়ার্ক দিয়ে তো অনাধুনিক সমাজ, নন আধুনিক সমাজ, হ্যাঁ, নন মডার্ন সমাজকে ধরা যাচ্ছে না, ধরা যাবে না। কিন্তু সেইটা দিয়ে আমরা ধরতেছি যে এই ধর্ম একই মুসলিম, একই হিন্দু, একই খ্রিস্টান, একই বৌদ্ধ, একই পাদ্রী, একই অমুক, একই সমুক, এটা ধরতেছি। সকলেই ব্যর্থ হচ্ছে। এখন তাহলে অনেকে কেউ বলতে পারেন যে তাহলে কোনো ধর্ম নাই, আছে ধর্ম একটা আছে, সেটা কি ব্যাখ্যা সেটা ওনার গানের মধ্যে পরিষ্কার আছে। উনি ভক্তির কথা বলছেন, উনি প্রেমের কথা বলছেন। কে নামাজ? সেটা কি নামাজ বলেন? দায়মি নামাজ। তো দায়মি নামাজ মানে কি? হ্যাঁ, সেই উপাসনার ধরনটা কি? এই ওয়াক্তিয়া নামাজের সঙ্গে মিলছে? তাহলে একে মুসলমান বলা যাবে? এর গোপ কেন তো বড় গোপ কেন? হারাম খায় কেন? গুমুত খায় কেন? এই সব বইয়ের মধ্যে আছে গুমুত খেকো বলা আছে। মৌলানা আকরাম খান গুমুত খায়, এগুলো বলতেছে। এই গুমুত খাওয়া ফকির তো মুসলমান হইতে পারে না। নামাজ পড়লে নামাজের অর্থ কি? ধর্ম বোঝার আরো একটা উদাহরণ বলি। ইন্দোনেশিয়ার প্রধান ধর্ম কি? ওরা ধর্ম কথাটা কি দিয়ে বলে জানেন? ওদের ধর্ম কথাটা নাই, ওরা দিনও বলে না, ওরা বলে আগম। আগম নিগম শুনেন নাই? নিগম বিচারের শব্দ গেল জানা? এই নিগমের যেটা আগের সে হচ্ছে আগম। এইখান থেকে শব্দটা গেছে ইন্দোনেশিয়া পর্যন্ত, কিন্তু আগমকে বোঝাচ্ছে সে ধর্ম। বুঝছেন জিনিসটা কত কত ভাসমান এবং কত দেশকাল ভিত্তিক অর্থ তৈরি হয়, গতিশীল এবং কত 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 দেশকাল ভিত্তিক অর্থ এটা সবকিছুরই। এইটাই বলতে চাচ্ছি। এইটা যদি আমরা খেয়াল করতাম তাহলে আমরা আর এই একটা কাঠামো নিয়ে ছক নিয়ে দৌড়াতাম না। এই ছকে ফেলতে হবে, এই ছকে ফেলতে হবে। এই আধুনিকতার যে ছকটা, এই ছকটা নিয়ে আমরা দৌড়াচ্ছি। আমরা ধর্মটি দিয়ে বুঝতে যাচ্ছি ধর্ম তো এই জিনিস নয়, উপাসনা এই জিনিস নয়, কিন্তু আমরা সেটা ধরতে যাচ্ছি। ফলে প্রত্যেকে আমরা এই সংকটে বসে, এবং আমরা এর মুক্তির উপায় হিসেবে নিচ্ছি কি? মানবতাবাদ। মুক্তির উপায় আমাদের এই যে আমাদের শিক্ষিত মধ্যবিত্ত সংকটে পড়ছে আধুনিক, কারণ আমরা মানে একটা মানে প্রি মডার্ন নন মডার্ন ওই সেন্স অফ মানে দুনিয়া, মানুষ, অস্তিত্ব, সেই যে জ্ঞানের জগৎটা ওইটা আমরা অ্যাক্সেস করতে পারছি না, ধরতে পারছি না, চিনতে পারতেছি না। ফলে আমরা আশ্রয় নিলাম কিসের? মানবতাবাদের। যে ওনারা যে কাজটা করছেন এই কাজটা হচ্ছে মানবতাবাদ। ওনারা সমন্বয় করছেন, কারণ সমাজে সাম্প্রদায়িকতা। ফলে সবার মধ্যে মিল, মোহাম্মত, প্রেম, ভালোবাসা তৈরি করার জন্য ওনারা একটা নতুন মত দিচ্ছেন, যার নাম মানব ধর্ম। ওনারা মানব ধর্মের পূজারী, ওনারা মানব ধর্মের কি ইত্যাদি। এই সমাধান কে দিল? নিজস্ব জীবনে বলছে মানবতাবাদী। এই আলাপ ছিল জগতে ওই সময় 18 শতকের বাংলায়। ওনারা 18 শতক, কিন্তু হ্যাঁ 19 শতকের শুরুর দিকে উনি মারা গেলেন 1890। তো পুরো 18 শতকে মানব কথাটাই তো চালু হয় নাই, মানবতাবাদ আইডিয়াটির নাই। আমরা ওনাকে বলে দিলাম মানবতাবাদ। কেন? সংকটটা আমাদের, কারণ আমরা ধর্ম বুঝতেছি না, আমরা মানুষও বুঝতেছি না। মানে
ওই আধুনিকতার, কলোনিয়াল আধুনিকতার আগের সময় চৈতন্য জ্ঞানের জগৎ, জীবনের ধরন, জগৎ সম্পর্কিত ব্যাখ্যার যে ধরন, সেটাকে আমরা ধরতে পারতেছি না, চিনতে পারতেছি না। ওখান থেকে কি করে মানুষ কিতাবের ক্রিটিক করে, জীবনের ক্রিটিক করে, বেদের ক্রিটিক করে, বেদকে ধুয়ে দিচ্ছে না আলম ফকির। তো সেটা কেমনে সম্ভব? নিশ্চয়ই বেদে খারাপ কথা আছে, সেই কারণে উনি এটা খারাপ কথা বলছেন। নিশ্চয়ই মোল্লারা খারাপ কাজ করে, সেই কারণে উনি এটা ক্রিটিকা করে। একটা নতুন মানুষের যেন মিল বাড়ে, সেইভাবে কথা বলছেন। এটা ভুয়া কথা, সম্পূর্ণ ভুয়া কথা। আমরা এইটা আমাদের বাঁচানোর জন্য লাল ফকিরকে বিপদে ফেলছি। লাল ফকিরদের বিপদে পড়ার মানুষ নন, বলছি যে লাল ফকিরকে আমরা মানে করে ফেলাম আর কি, ডিসপ্লেসড করে ফেললাম। লাল ফকির যেখানে থাকার কথা সেখানে না রেখে আমরা অন্য জায়গায় নিয়ে গেলাম, যেখানে আমরা চাইছি তাকে। আমাদের ইচ্ছা পূরণ করার জন্য ওনাকে আমরা ব্যবহার করতেছি, কিন্তু আমাদের ইচ্ছাটা খুবই বদ, খুবই খারাপ ইচ্ছা। আমাদের ইচ্ছা কি যে আমাদের ভুল বুঝাবুঝির অবস্থা দিয়ে ওনাকে আমাদের বিপদের আশ্রয় করি। হ্যাঁ, এটা বিপদের আশ্রয় করি আর কি, ব্যবসায়ী বলতে পারি, সবই ব্যবসা। আজকে যা দেখছি মানে আপনাদের কি বলবো, আজকে যা দেখছি দেশের একটা প্রধান চারুকলার মশাল মিছিল তো আছেই, মানুষ বুঝছে না, আচ্ছা চারুকলার ওরা মানুষ বলতে কি বুঝছে? এই মানুষ তো বুঝছে যখন আমরা আলাপ করলাম, হ্যাঁ করছে। তো ওরা কি মানুষ বুঝছে চারুকলার ওই মঙ্গল শোভাযাত্রা কি বুঝছে এই মানুষের অর্থ? আচ্ছা বাদ দিলাম, ঠিক আছে। আজকে সকালে যা দেখছি মনে মানুষের কথা বাদ, আজকে সকালে যে পোস্টার দিচ্ছে একটা বাংলাদেশের একটা দল, এই সব রেকর্ড অফ করে, বাংলাদেশের একটা দল, যেই দল এই সরকারে তাদের মন্ত্রী নাই, আপনার এটুকু বলি, আরেকটা এই সরকারে এই দফায় তাদের মন্ত্রী নাই, আগের দফায় ছিল। হ্যাঁ, কুষ্টিয়া অঞ্চলে তাদের নেতার বাড়ি, ঠিক আছে, এইটুকু আর বললাম। সেই দল এবার পোস্টার বের করছে এই তিরোধান দিবসে, মানুষগুলো নিষ্ঠা যায়। মানে আমি কি বলবো, মানে আমার সর্বসাধারণ সিদ্ধ, হ্যাঁ না না পোস্টার, জাতীয় পোস্টার, জাতীয় প্রোগ্রাম ওনাদের, ওনারা লালন জাতীয় পর্যায়ে পালন করতেছে। এইবার মানুষগুলো নিষ্ঠা সর্বসাধারণ সিদ্ধ হয়, এইখানে আসছি আমরা। আমাদের বিপদ, আমাদের ধান্দা, আমাদের সবকিছুর জন্য আমরা লালন ফকিরকে জানাতনা ভাবে ব্যবহার করতেছি, আমরা করছি, সাধারণত এখন করতেছি। ওনাদের কথা আজকে বাদ, আজকে আমরা আপনাদের ভদ্র শিক্ষিত এদের নিয়ে কথা বলছি। যাদের কাছে আমরা যাব তারাও তো, তাহলে আমি শেষ কথা এই বলি যে তার মানে হলো যে ফলে আমরা আশ্রয় নিলাম কিসের, যে আমরা আধুনিক হওয়ার কারণে, যেহেতু আগের দিনের ধর্ম, ওই ধরনের চৈতন্য, ওই রকম আর্গুমেন্ট, ওই সব কিতাবের ওই সব বিধান, ওগুলো আমরা বুঝতে পারছি না, ডিল করবো কিভাবে। কিতাবের সব বিধান তো মানা যাচ্ছে না। ধরা যাক নারীর অধিকার, কথার কথা, নারীর মর্যাদা, হ্যাঁ, পুরুষতান্ত্রিক ইন্টারপ্রিটেশন, এগুলো ডিসেন্সকে আমি মেটাবো। বেদে যা আছে থেকে মেনে চলা সম্ভব হয়তো হয় না লিটারেলি নিলে, ফলে আমাদের ইন্টারপ্রিটেশন করতে হচ্ছে, মেটাফরে যেতে হচ্ছে, অনেক কিছু করছে, সেটা সব অনেক কিতাব পুরাণের ক্ষেত্রে প্রযোজ্য। এইটার একটা অন্য সমাধান কি, বা অন্য একটা জায়গা থেকে এটার ব্যাপারে মানুষের প্রচেতনে কি আসছে আধুনিকতা থেকে, যেটা হচ্ছে যে অসভ্য, বর্বর, কুসংস্কার, ইরেশনাল ইমোশনের জগৎ, স্পিরিচুয়ালিটির জগৎ, সেই জগতের ব্যাপারগুলোর যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে লালন ফকির মুক্ত হয়ে মানবতার দিশা, মানবতা জায়গা করতেছে। কারণ আগের কিতাব পুরাণ এসব জিনিসপত্রের মধ্যে অনেক সমস্যা, ওগুলো ক্রিটিক করে, ওসব চিন্তারা ক্রিটিক করে, চর্চা ক্রিটিক করে, ওনারা জাতপাতের ক্রিটিক করতেছে, লিঙ্গ বিন্যাসের ক্রিটিক করতেছে, ফলে ওনারা মানসিক জায়গায় যাচ্ছে। এটা আমাদের কথা, লালন ফকিরের কথা না। আমরা শিক্ষিত মধ্যবিত্ত আধুনিকতার আলোয় উদ্ভাসিত আলোকিত মানুষদের কথা, আমরা সেটা লালন ফকিরের উপরে চাপাই দিচ্ছি। যে কারণে আমাদের সাম্প্রতিক ধর্মবুঝ মানে এদের সংকটটা হচ্ছে যে এই সংকটটা, যে আমরা ধর্ম, দিন, উপাসনা এগুলো বিষয়ে আমাদের বোঝাপড়ার জ্ঞানতাত্ত্বিক, জ্ঞানের পদ্ধতিগত
উপায় উপকরণ যথেষ্ট আমাদের হাতে নাই। আর আধুনিকতাবাদী মডার্নিস্ট সভ্যতাবাদী বোঝাপড়া দিয়ে আমরা প্রাক আধুনিকতা পূর্ব সমাজ সংস্কৃতি জীবনের ধরন কিতাব পুরাণ সবকিছুকে আমরা এই যুক্তির কাঠামো দিয়ে বুঝতে যাচ্ছি এবং সেটা বুঝতে পারতেছি না, দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক সমস্যা আমাদের চোখে সমস্যা লাগতেছে। ফলে সমাধান কি? এরকম একটা সমন্বয়বাদ, মানবতাবাদ, সবার মধ্যে যা ভালো তা গ্রহণ করো, গ্রহণ করে একটা করো। ওই যে আশরাফও তাই করলেন, কিন্তু এরকম অনেকেই এটা করতেছেন, মানে দোষের কথা বলছি না, মানে এটা একটা অ্যাপ্রোচ হাজির হলো মডার্নিটির কারণে, কলোনিয়ালিজমের কারণে। সেখান থেকে আমরা একটা মানবতাবাদের একটা খুব ব্রড একটা কাঠামো হাজির করলাম, যার মধ্যে লালনকেও ফেলা যায়, হাসানকেও ফেলা যায়, আব্দুল লতিফকেও ফেলা যায়, সবাইকে ফেলা যায়, রবীন্দ্রনাথকেও ফেলা যায়, নজরুলকেও ফেলা যায়। এইটা আমাদের একটা সংকটের লক্ষণ। আমরা এইভাবে না আল্লাহ থেকে বুঝবো, না দিন ধর্ম বুঝবো, কিছুই বুঝতে পারবো। আপনারা যেতে হবে, কথা হবে পরে। হ্যাঁ, ধন্যবাদ, দেখা হবে। এই গেল। ফলে এই যে আপনাদের কোনো কথা থেকে শুনবো। আর একটা কথা বলি, সেটা হলো যে সলিমুল্লাহ খান সম্পর্কে একটা কথা, ওনার একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এটা বলাটা না বললে আমার মনে উসখুস থেকে যাবে। এটা বলেই আমার শেষ। সলিমুল্লাহ খান কয় নম্বরের পৃষ্ঠা? সলিমুল্লাহ খান, আচ্ছা, শেষ শেষ, এটা বলে শেষ। আমি এমনকি সলিমুল্লাহ খানের থেকেও বেশি পড়বো না, একটা লাইনই খালি পড়বো, এবং তারপরে আমি ওনার ব্যাপারে আমার কথাটা বলবো আর কি। ওনারও মানে অন্তত দুইটা লেখা আমি পড়ছি। একটা লেখার নাম হলো আমি তুমি ও সে, সাইজির অপর আর পর কে কে, একটা লেখা। আর একটা লেখা হলো সহজ মানুষ। এই দুটো লেখা আমি মানে বলে রাখলাম, যারা পড়তে চান পড়েন, কিন্তু আমি দুটো থেকে কোট করব না, আমি কোট করব একটাই, এবং সেটাও আসলে আমি পুরোটা কোট করব না। আমি শুধু যেই পদ্ধতি উনি প্রয়োগ করছেন সেইটার ব্যাপারে আমার নিজের নোট দেব আর কি। এই দেখেন, আপনারা শোনেন, ফকির লালন শুদ্ধ মানে লালন সহ আর কি বাংলার জাতীয় ভাবধারায় প্রাপ্য সহজ মানুষ, এবং ফ্রয়েড ও হেগেলের যুগ্ম উত্তরাধিকার স্বরূপ যাক লাকা প্রস্তাবিত সাবজেক্ট একই জিনিস। পড়ি, ফকির লালন শুদ্ধ বাংলার জাতীয় ভাবধারায় প্রাপ্য সহজ মানুষ এবং ফ্রয়েড ও হেগেলের যুগ্ম উত্তরাধিকার স্বরূপ যাক লাকা প্রস্তাবিত সাবজেক্ট একই জিনিস।
সাবজেক্ট কথাটা জার্মান ভাষায় সুবিয়েট আর ফরাসি জবানে সুজে শোনায়। বাংলা সহজ কথার সঙ্গে ফরাসি সুজে আওয়াজের মিল আছে। এই মিল আকস্মিক হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, তো আপনারা জানলেন কি এইখান থেকে যে লালন ফকির যে সহজ মানুষ, আর ফ্রয়েড ও হেগেলের উত্তরাধিকার, মানে ফ্রয়েড এবং হেগেল তো আছে, এই সঙ্গে লাকা এবং বিশেষ করে লাকার প্রস্তাবিত যে সাবজেক্ট, এইটা একই জিনিস। আচ্ছা, এখন যারা সাইকোঅ্যানালিসিস বিদ্যা অর্থে, শাস্ত্র অর্থে এটার সঙ্গে যদি পরিচয় নেই, তাদের জন্য এই আলাপটা দূরের লাগবে। আমি এখানে আলাপটা বাড়াবো না, এটা করার সঙ্গত হবে না। কিন্তু আপনারা শুধু খেয়াল রাখলেন যে উনি ফ্রয়েড, হেগেল এবং লাকার যে সাবজেক্টের কনসেপ্ট, সেটার সঙ্গে উনি লালন ফকির সহ আমাদের সাধকদের যে সহজ মানুষের ধারণাটা আছে, সেটা উনি মিল দেখতে পাচ্ছেন আর কি। আচ্ছা, একই জিনিস বলতে, মিল না, একই জিনিস বলতেছেন। আচ্ছা, শেষের কথাটা পড়ি, তাহলে বোঝা যাবে জিনিসটা। জাক লাকার শেষ দিককার অনেক বক্তৃতায় মনে হয় লালন ফকিরের অনুবাদ শুনছি। আমার এই বিশেষ আনন্দ দুই ভাগ করার জন্য আজ এই নিবন্ধ এখানেই শেষ করছি। জাক লাকার শেষ দিককার ভাষণগুলোকে ওনার কাছে লাগতেছে যে লালন ফকিরের অনুবাদ। আচ্ছা, এখন যারা সাইকোঅ্যানালিসিস শাস্ত্র পড়া নাই, অসুবিধা নাই। আমরা কিছু আমাদের এখনকার সাধারণ জ্ঞান, কাণ্ডজ্ঞান দিয়ে আলাপটা করার চেষ্টা করি। পরে যারা লাকান পড়বেন, যদি পড়তে চান, কারো আগ্রহ হয়, পড়ে নিবেন। আচ্ছা, যারা সাইকোঅ্যানালিসিস শাস্ত্র পড়েন নাই, তাদের জন্য আলোচনাটা দূরের হবে। ফলে আমি সংক্ষেপে আমার কথাগুলো বলি এই প্রসঙ্গে, এবং সেই কথাটা সাইকোঅ্যানালিসিস সূত্র ধরে নয়। এই সাইকোঅ্যানালিসিস শাস্ত্র ধরে আমি কথাটা বলবো না, আমি কথা বলবো পদ্ধতির পলিটিক্স নিয়ে, মানে মেথোডোলজির পলিটিক্স। কিভাবে কোন জিনিসকে আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং পারি না, তার কি রাজনীতি হয়, কথাটা বোঝা যায়। যে ফরাসি দেশে, ইউরোপে বিকশিত শাস্ত্র সাইকোঅ্যানালিসিস, সেই শাস্ত্রের যে তরিকা পদ্ধতি, জগৎ জীবন বোঝার, জগৎ সংসার বোঝার, সেই তরিকা পদ্ধতি এবং ফ্রেমওয়ার্ক বা কাঠামো দিয়ে জগতের অপরাপর সামাজিক সাংস্কৃতিক অভিজ্ঞতাকে বিচার করা যায় কিনা, অর্থাৎ কোন পদ্ধতি ইউনিভার্সাল কিনা। কথাটা বোঝা যায় যে কোন পদ্ধতি সার্বজনীন কিনা, একই পদ্ধতি জগতের সব কাজে প্রয়োগযোগ্য কিনা। সাধারণ জ্ঞানে তো আমি না বলবো, সাধারণ জ্ঞান আমরা না বলতেছি, এই সাধারণ জ্ঞানটা অমূলক নয়, আমরা প্রশ্নটা রাখতে পারি কিন্তু এখানে। এবার আরেকটা প্রশ্ন করি আমি, যে ফ্রয়েড লাকান থেকে, ফ্রয়েড হেগেল থেকে লাকান, হেগেল ফ্রয়েড লাকান, এই পর্যন্ত যে শাস্ত্রটা, এই শাস্ত্রটা ইউরোপে বিকশিত একটা শাস্ত্র সাইকোঅ্যানালিসিস, এবং এই সমাজটা উপনিবেশকারীদের সমাজ। ঠিক আছে, উপনিবেশকারীদের সমাজে বিকশিত হওয়া ব্যক্তি, ইন্ডিভিজুয়াল মানুষ, তার চৈতন্যের জগৎ, আর একটা উপনিবেশিত সমাজের ব্যক্তি, সমাজ, মানুষদের চৈতন্য জগৎ কি এক হবে কিনা,
কমন মানে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হলো লালন ফকির, যদি আমরা এটুকু স্বীকার করি যে লালন ফকির আধুনিক মানুষ নন, আধুনিকতা পূর্ব সময়ে অভিজ্ঞতার মানুষ, আধুনিকতা পূর্ব চৈতন্যের একটা বিশেষ অবস্থার মানুষ, যখন মাত্র ট্রেন লাইন ঢুকছে, 2টা ছাপাখানা হয়েছে। কিন্তু আধুনিকতার এই ভেদ বিভাজন নীতি, যেটা আমরা একটু আগে লিখছিলাম, সেই ভেদ নীতি বঙ্গের সার্বজনীন হয় নাই সেই সময়ের মানুষ লালন ফকির। এবং উনি তো অবশ্যই এই ভেদ জ্ঞানের লোক নন, ওনার ভেদ পদ্ধতি একদমই আলাদা। তো ফলে ইউরোপে বিকশিত এই শাস্ত্র, আধুনিক শাস্ত্র, যেই শাস্ত্র ইউরোপের আধুনিক মানুষদের চৈতন্যের খবর নিতে হয়তো সক্ষম, সেই কাঠামো, সেই পদ্ধতি, সেই মেথোডোলজি, সেই অ্যাপ্রোচ, সেই টেকনিক কি অনাধুনিক সমাজের ব্যক্তি মানুষ সমাজের জন্য প্রয়োগযোগ্য কিনা, মাটি কাটবে কিনা সেই কোদালে? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন। এটা ওনাকে ধরে কথা বলছেন, সাধারণ কথা, কিন্তু এটা সলিমুল্লাহ খান ধরে কথাটা বলছে, সাধারণ কথা। 3 নম্বর কথা হলো, আমরা মানে পশ্চিম ঔপনিবেশিক শক্তি এবং ঔপনিবেশিক সমাজ, উপনিবেশকারীদের সমাজ, যেটা দুনিয়ার ক্ষমতা এবং তার কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আমাদের জ্ঞানের রেফারেন্স দিয়ে লালন ফকির কত বড় বা কোন মাপে, সেটা আমাদের বোঝার মধ্যে দিয়ে আসলে ঘটনাটা ঘটে কি কেউ বুঝতে চেষ্টা করতে পারি, কিন্তু তার ঘটনাটা ঘটে কি আসলে, এর অর্থ কি? এর অর্থ কি এইটা একটা নয় যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা জ্ঞানী আসলে শ্রেষ্ঠ, তা দিয়ে মেপে দেখলাম যে আমরা শ্রেষ্ঠ, তাই কিনা, তাই হয় কিনা? তার মানে মাপের সভ্যতার মানদণ্ডে এই রেসিস্ট একটা মানদণ্ড স্কেলই থাকলো। ফলে পশ্চিমের কাঠামো দিয়ে, পশ্চিমে বিকশিত কাঠামো দিয়ে পশ্চিমা সমাজের মানে মানুষের পাগলামি বোঝার, মানুষের অসুস্থতা বোঝার, মানে মনোবিশ্লেষণ যেটা সাইকোলজি, সেটা বোঝার পদ্ধতি দিয়ে আমরা আমাদের এখানকার মানুষের পাগলামি বা জ্ঞান বা সাধনা অর্জন অর্থে বলতেছি আর কি, ইত্যাদি, সেটা মাপার মধ্যে দিয়ে কি আমরা একটা জ্ঞানের ঔপনিবেশিক রাজনীতি করি কিনা, জ্ঞানের একটা ঔপনিবেশিকতাকে আমরা আরো মানে অব্যাহত রাখার ক্ষেত্রে ভূমিকা রাখি আমরা কি, মানে মানে লালন ফকির দিয়ে তো আমরা খুব বেশি মনে না হেগেল মাপতে গেছি, যদি এটা একটা রিভার্স হলো আর কি, খেলা হইলো, কিন্তু এটা তো আমরা মনে না করতে যাচ্ছি। এটা করতে পারে কি আসলে? কলোনাইজারই পারে, পাওয়ারফুলি পারে, তার সঙ্গে আমার তুলনা করতে এবং আমাকে অসভ্য ঘোষণা করতে, অর্ধসভ্য ঘোষণা করতে বা শিক্ষিত ঘোষণা করতে। আমরা কি পারছি? হাসান রাজা দিয়ে আমরা শেলি এবং কিটসকে ক্রিটিক করব? এটা তো আমরা করি নাই, তাই না? তো বা কেউ চেষ্টা, ধরো যে কীর্তিমোহন সেন বা রবীন্দ্রনাথরাও হয়তো চেষ্টা করছে রোমান্টিক এই মানে ইয়ারা, যে ওই যে বিশ্ব মানবতার সুর, ওইটার মধ্যে আছে এটা, যে বাউলের মধ্যে সেই সুর ভেসে বেড়ায়, এটার মধ্যে সেই জিনিস আছে যে আমরা এটিতে ওটাকে মাপবো, ওটাতে এটাকে মাপবো, মেপে আমরা মানুষের জয় ঘোষণা করবো। এটা মানবতাবাদ, কিন্তু এটা কলোনাইজডের মানবতাবাদ। তো এই পর্যন্ত পলিটিক্সটা হয়, এর বাইরে কি আর কিছু হয়? গেল 4 নম্বর কথা, এবার সাইকোলজিস্টের কথা, যেটা হচ্ছে যে এটা টেকনিক্যাল আলাপ, আমি এখানে দক্ষ নয়, আমার এটা মানে অধিকারের এলাকা নয়, ফলে আমি এখানে কথা বাড়াবো না।
আপনাদের ভবিষ্যতের জন্য বলছি, যারা ভাবতে চান আমাকে শিক্ষিত করেন আপনারা পরে। সেটা হলো যে আমাদের অচেতন বা অজ্ঞান বা ইতিহাস হচ্ছে ভাষা। ভাষায় আমাদের অচেতনের জগৎ ধরা পড়ে। সাইকোঅ্যানালিসিসের বেসিক কথা, সোশিও মানে লিঙ্গুইস্টিক্সের ভাষায় এটা শাস্ত্রে হচ্ছে যে ফার্দিনান্দ ডি সোসুর, আমি উচ্চারণ পাই না, তার লিঙ্গুইস্টিক্স থিওরি, সেটা ধরেই লাকান তার থিওরাইজেশনটা করছেন যে ভাষা কি করে চৈতন্যের সঙ্গে সম্পর্কিত। চৈতন্য আসলে ভাষা, এর বাইরে আমাদের আর কোনো মানে চৈতন্য আলাদা করে বাস করে না, মানে থাকে না। সেটা ভিত্তি করে সেটা ধরেই আসলে এই ফ্রেমওয়ার্কটা আছে লাকান। আচ্ছা, এখন যদি আমরা এইটুকু ধরি যে ভাষা যদি একটা অবিচল কাঠামো হয়, যে মহাবিশ্ব চরাচর ইত্যাদি আদি থেকে অন্ত পর্যন্ত ভাষা একটাই কাঠামো, যেটা সুসুরের প্রস্তাব আর কি, সাইন এবং সিগনিফায়ারের মধ্যেকার সম্পর্ক, এটাই ভাষা। অর্থ কিভাবে তৈরি হয়? সাইন এবং সিগনিফায়ারের সম্পর্ক মধ্যে অর্থ তৈরি হয়, অর্থ আলাদা করে কোথাও বাস করে না। এটা যে ফ্যান, এটা ফ্যানের মধ্যে থাকে না, অর্থটা আমরা ভাষা জগতে তৈরি করি, সম্পর্ক তৈরি হয়। তো কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন কি তাহলে চৈতন্য, ভিন্ন ভিন্ন চৈতন্যের কাঠামোর মধ্যে ভিন্ন ভিন্ন চৈতন্যের দশায় কি বাস করে না? যদি বাস করে তাহলে তার ভাষার ধরনও আলাদা আলাদা হতে পারে। এক, দুই হচ্ছে যে চৈতন্যের ধরন থেকে ভিন্ন ভিন্ন হয়, তাহলে একটা কোনো সার্বজনীন টুল কি ধরা সম্ভব যেই টুল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন চৈতন্যকে ধারণ করতে পারি? আমার প্রথম প্রশ্নের মতো এই প্রশ্নটা, যে কারণে ফ্রান্স ফানো এই ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসের ক্রিটিক করতেছেন আর কি, যে কলোনাইজ সমাজকে বোঝা যায় না ইউরোপের সমাজ বোঝার জন্য যেই মনোবিশ্লেষণ পদ্ধতি হাজির হয়েছে তা দিয়ে। যে কারণে ফানো সাইকোঅ্যানালিসিসের মানে ট্র্যাডিশনের মধ্যে বড় ইন্টারভেনশন, এবং কি করে কলোনিয়াল সমাজে একটা নতুন ধরনের চৈতন্য হাজির হয়, যেমন ব্ল্যাক হিসেবে তার কি এক্সপিরিয়েন্স হয়, রেসিজমের মধ্যে বাস করার জন্য তার যে এক্সপিরিয়েন্স হয়, সেই এক্সপিরিয়েন্সটা তার চৈতন্যের কোন শেপ দেয়, সেই শেপের মধ্যে কত তার ব্যঞ্জনা থাকে, সেটা আমি কি দিয়ে ধরবো? তাহলে এই প্রশ্নটা ফানো তুলছেন আর কি। আমি শুধু এটুকুই আজকে বললাম আর কি, যে তাহলে আমরা যদি আমরা মনে করি যে আমরা উপনিবেশিত, যেটা আমরা, এবং শুধু তাই না, আমরা এখনো পরিচিত আছি, তাহলে আমাদের চৈতন্যের জগতের খবর ভালো করে বোঝার জন্য আমরা আসলে মানে লাকানের থেকে শিখতে আমাদের অসুবিধা নাই, কিন্তু ঔপনিবেশিক চৈতন্যের ধরন বোঝার জন্য আমরা শুধুমাত্র লাকান দিয়ে আমরা লালন বুঝতে পারবো কিনা, বিশেষ করে আমাদের এই সময় বসে আমাদেরকে চিনতে পারবো কিনা লাকান দিয়ে, নাকি আমাদের আরো অন্যরকম ঘটনা দরকার। এবং ইনফ্যাক্ট আমরা যে মানুষ চৈতন্য ইন্ডিভিজুয়ালের আইডিয়াগুলো মডারেট দিচ্ছে, যেটা ভিত্তি করে এই আধুনিক সাইকোঅ্যানালিসিস শাস্ত্র দাঁড়ায় আছে, সেটার ইটসেলফ একটা উপনিবেশন দরকার। তাই লেখা হয়তো আমরা বুঝতে পারি যেটা ফানোর অ্যাটেম্পট, যেটা ফানোর ইন্টারভেনশন। ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কের মধ্যে এই আলাদা আছে। তাহলে সেই জায়গা থেকে আমরা আসলে লালনকে কি দিয়ে অ্যাপ্রোচ করব? লাকান দিয়ে নাকি অন্য কোনো দিক দিয়ে? যদি আমরা আদৌ লালনকে একটা হিস্ট্রিতে বুঝতে চাই, ওনার তত্ত্ব কি, সাধনা কি, সে আলাপ বাদ, কিন্তু ওনার সময়ের চৈতন্যটা কি এবং আমরা উপনিবেশিত সমাজের চৈতন্যটা কি, সেটা বোঝার জন্য আমাদেরকে অনেক বেশি কোন ধরনের মানে মনোবিশ্লেষণ পদ্ধতি আমাদেরকে হেল্প করতে পারে, উপকার করতে পারে, এইটা হলো আমার প্রশ্ন। ফলে আলাপটা এর মধ্যে দুইটা সমস্যা আছে, তিনটা সমস্যা। একটা হচ্ছে যে এর পদ্ধতিগত সমস্যা এবং তার একটা রাজনীতি আছে, এবং এই রাজনীতিটা মূলত খেয়াল করার বিষয় যে আমরা কোন অ্যাপ্রোচে আলাপটা আগালে আমরা কলোনিয়াল মডার্নিটি সার্ভ করতে থাকি, আর কোন মডেল আলাপটা করলে আমরা এই কলোনিয়াল মডার্নিটির একটা ক্রিটিক সহ
আমাদেরকে নিজেদেরকে সস্থানে বুঝতে পারি আর কি। সেটা চেষ্টা করতে থাকলে আমরা লালন ফকিরকেও বোঝাটা আরো সহজ হয়ে যাবে। এই হচ্ছে আমার ওনার ব্যাপারে বক্তব্য। ওনার পুরো আলাপটা আমি পড়লাম না, আমি মেথডের আলাপ দিয়ে আলাপটা শেষ করলাম আর কি সলিমুল্লাহ খান সম্পর্কে। আমি এখানে শেষ করে দিচ্ছি, আজকে জেন্ডার আলাপে যাবো না, অনেক আপনারা ক্লান্ত হয়ে গেছেন। এরপরে যদি কিছু থাকে, যদি আমরা আরো 10 মিনিট সময়, কটা বাজে এখন? 9:52। এটা মাইন্ড এই 10টা মিনিট যদি কোনো কথা থাকে আমরা লাস্ট একটু নিচে যান, আপনাকে একটু বলেন যে 10 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি এদিকে আলাপ নিতেছি। সলিমুল্লাহ খানের কথাবার্তা শোনা শুরু করছি, মানে সাইকোলজিস্ট নিয়ে প্রথম শুনতে যায় ভালোই লাগতেছিল, মানে এইভাবে চিন্তা করার বিষয়। একটা জায়গায় যে আটকেছিলাম যে একটা গানের এক্সাম্পল দেয়, এখানে পরের নারী করে দ্রব্য হরণ করে না, পারে যেতে পারবো না। এখানে বলে আর কি যে এখানে তো লালন নারী আর দ্রব্যরে এক জায়গায় বসাইছে, তো ওইটা আর কি। মানে তখন আমার যে আন্ডারস্ট্যান্ডিং ওই জায়গা থেকে আমি আচ্ছা মানে একটু চিন্তা করছি, কারণ আমি এটা ভাঙতে পারতেছি না। পরে আমার ধারণাটা ক্লিয়ার হয়েছে, আমি হয়তো ওই ধারণাটা এখন বলতে পারবো না ভাইঙ্গা, বাট মানে এখানে আর কি আমি প্রথম সলিমুল্লাহ খানের কথা বলতে আটকেছি শেয়ার করার জন্য। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আবারও বলি যে এখানে যাদের নাম নিলাম আমি প্রত্যেকে শ্রোতা সহ আলাপ করতেছি। আমার তাদের সঙ্গে আমার ব্যক্তিগত বাহাস বা বিতর্কে লিপ্ত হওয়ার উদ্দেশ্য থেকে আমি আলাপগুলো করতেছি না। আমি আলাপ করতেছি যে বোঝাপড়াটা গুলোকে আমরা কি করে মানে ইয়ে করতে পারি, এনগেজ করতে পারি, সেটা যেখানে আমি ওনার বিস্তৃত আলাপে গেলামই না। আমি সেটা বললাম যে ওকে, মানে লাকানের ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা আমাদের পার্টিকুলার এক্সপিরিয়েন্সটাকে কি হবে, বিশেষ করে এইরকম যদি ব্যাপারটা আধুনিকতার পূর্বকালীন অভিজ্ঞতার বা অনাধুনিক নন মডার্ন যদি ধরন থেকে চৈতন্য, সেটাকে আমরা ধরবো কিভাবে, সেটা ধরতে আমাদেরকে কতখানি এই আধুনিক মনোবিশ্লেষণ শাস্ত্র সাহায্য করে, নাকি এটা আমাদের সাহায্য করতে পারে অন্য কোনো ধরনের মনোবিশ্লেষণের অ্যাপ্রোচ যেটা ফানো সহ আর অন্যরা বলতে পারেন যে অ্যাটেম্পটিসম, সেটা এইটুকু আমার প্রশ্ন। আমার ওনার ব্যাপারে আমি অন্য কোনো ইয়ে করতেছি না, ওনার বিদ্যার ব্যাপারে ওনার অবস্থানের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু করতেছি না এটা। আর দ্রব্য পরাণারী এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আমাদের মূল সমস্যাটা হয় ওটাই যে আমরা একটা পার্টিকুলার দেশকালের, আমি এমনি বলতেছি এটা, পার্টিকুলার দেশকালের সমাজের এথিক্যাল কন্ডাক্ট এবং কনস্ট্রাকশন যা দিয়ে একটা সমাজ অপারেট করে বা ক্রাইসিসে থাকে, সেইটাকে পার্টিকুলারিটি দিয়ে বুঝতে হয়। আমরা মানবতাবাদীরা ইউনিভার্সালাইজ করি, তো ফলে আমরা সমস্যায় পড়ে যাই। এইটা কি বললো লালন ফকির, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, মানে দ্রব্য আর নারী একই কথা। এই কথা তোমার আমাকে এই প্রশ্ন করছিল, আমি তখন ভোরে কাজে কাজ করি, বয়স 23। তা আমার কলিগরা আমাকে, তুমি তো লালন ফকির করো, তো তোমার তো যে লালন ফকির তো এই কথা বলছে, জবাব কি? তখন আমার আসলে এই জবাব রেডি ছিল না। আমি কি হবে, আমি তো মাত্র মানে মুগ্ধ হয়েছি, মুগ্ধ বাক, মানে আমার আর বাক নাই, মুগ্ধ হয়ে পড়ে আছি। এই প্রশ্নে আমি মুখোমুখি হওয়ার অবস্থা নাই, আর এই প্রশ্নটাকে আমি তখন তাকে উত্তর দেবো সেটা আমি রেডি ছিলাম না। আমি এই প্রশ্ন তখন অনুসন্ধান করা শুরু করলাম, এটা কি করে বোঝা যায়। আমি আসলে খুব বেশি দিন যে হলে যেটা ভালো উত্তর দিতে না, বছর ধরেন 15-20 সেটা উত্তর পাইছি, তার আগে এই সমস্যা আমার আছে। 95 সালে আমাকে প্রশ্ন করছে। তো তারপরে আমার ভাবতে আরো বহুত সময় লাগছে, কারণ তখন রেডিলি এসব রিসোর্স অ্যাভেলেবল ছিল না। যে ফ্রেমওয়ার্ক আজকে আমি ধাম করে বোর্ডে আগে করলাম, এই ফ্রেমওয়ার্ক তো 15 বছর আগে রেডি ছিল না। তো পরে আমি দেখলাম যে ওকে, এর তো সমাধান এইটা যে আমরা ওই সমাজের বেস্ট এথিক্যাল কন্ডাক্ট হিসেবে লালন ফকির একটা প্রস্তাব করতেছেন, ওটাকে আমি সভ্যতার অগ্রগতি আর পশ্চাৎগতি দিয়ে বুঝতে গেলেই সমস্যা করতেছি। এটা সভ্যতার অগ্রগতি কি, এই হয়েছে সেই হয়েছে, পশ্চাৎগতি কি, পরের দ্রব্য পরে হরণ করো না, অন্যের বউ তুমি জোর করে তুলে নিও না। এই কথাটা বলাটা খারাপ লাগতেছে আমাদের কাছে, কারণ আমরা আধুনিক। আমরা চিন্তা করলাম না যে এই কথাটা 1700-1800 সালের জন্য কত জরুরি একটা কথা। এই সমস্যা,
এবং শুধু তাই না, এই সমস্যার মধ্যে আবার প্রকৃতি সাধনার বিশেষ তত্ত্ব আছে, সেটা তো বাদ দিলাম, শুধু আমি সারফেস লেভেলে আলোচনা করলাম যে অন্যের সম্পদ, অন্যের মানুষ, যা কিছু আপনি হরণ করবেন তাই একটা অন্যায়, সে যত অর্থে অন্যায় হোক। এই বেসিক এথিক্যাল প্রেমিসটা কেন খারাপ হবে? 18 শতকে আমাদের মানবতাবাদে আটকে গেছি আমরা, আমাদের কাছে এটা তো আধুনিক কথা হয় নাই। তো আধুনিকতা তুমি খোঁজো কেন একটা অন্য সময়ে? এটা তোমার সমস্যা, তোমার সময় কন্ডাক্ট তুমি ঠিক করো। তুমি তোমার কন্ডাক্ট কেন অতীতে চালাই দিচ্ছ? অতীতে বরং সে কি কন্ডাক্ট করছে যেটা এথিক্যাল ছিল, জাস্টিফাইড ছিল, সেইটা বলো। এই উত্তরটা আমার তখন রেডি ছিল না, বলছি একভাবে, কিন্তু এখন আমি আরো এই ফ্রেমওয়ার্ক দিয়ে বলতে পারতেছি আমরা, এই যেটা একটা কলোনিয়াল মডার্নিস্ট একটা চিন্তার সমস্যা আমাদের। সভ্য, হ্যাঁ, কাপড় পরানোর ফলে অসভ্য, ওরকম একটা আর্গুমেন্ট। হ্যাঁ,